সাথে আপনারা একমত কিনা আমরা বলতে পারি জীব জগতের একদম তলানিতে আছে শুধুমাত্র কয়েকটা টেক্সট ফাইল। টেক্সট ফাইলগুলোর সাইজ অনেক বড়, কিন্তু তারপর সেগুলো টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলে ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি বর্ণমালায় আমাদের সমস্ত তথ্য, আমাদের জীবনের সমস্ত তথ্য লেখা আছে। তো সেই তথ্য এবং উপাত্তগুলো হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজির মেইন কথা। ব্যাপার হচ্ছে এই বায়োলজির ইতিহাসে বা কম্পিউটেশনাল বায়োলজির ইতিহাসে দীর্ঘদিনের ইতিহাস ছিল ডেটার আকাল বা দুর্ভিক্ষের সময়। সরি, স্লাইডটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে মানে আমাদের সমস্ত জীবনের একদম তলানিতে যে ডিজিটাল কোড বা ডেটা। তো এক সময় হচ্ছে এই জীববিজ্ঞানে ডেটার একটা দুর্ভিক্ষ চলছিল। এখন থেকে 30-40-50 বছর আগের পেপার যদি আপনারা পড়েন, তখন বিজ্ঞানীদের কাছে ডিএনএ আরএনএ সিকোয়েন্স করার প্রযুক্তি অত কি বলবো অত ইমপ্রুভ ছিল না, এবং সে সময় তারা অনেক বড় বড় কনক্লুশন ড্র করতেন অত্যন্ত মানে অল্প পরিমাণ ডেটার ভিত্তিতে। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা একটা পেপার দেখতে পাচ্ছেন, এভলিউশন অ্যাট 2 লেভেলস ইন হিউম্যান অ্যান্ড চিম্পাঞ্জিজ। এটা হচ্ছে জীববিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল পেপারগুলোর একটা, যেখানে কিং এবং উইলসন একদম প্রথমে দেখিয়েছিলেন যে মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে জেনেটিক ডিস্টেন্স বা দূরত্ব অত্যন্ত কম। আমাদের মানে জেনেটিক পার্থক্য প্রায় নেই বললেই চলে, 1% এর মতো। এবং এই কনক্লুশনটা তারা ড্র করেছিলেন। এই নিচে একটা টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, এই টেবিলটাই হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে গিয়ে পেপারের মেইন ডেটা, যেখানে তারা মাত্র 10টা প্রোটিনের মধ্যে মানে 10টা প্রোটিন সিকোয়েন্সে কয়টা পার্থক্য সেটা গুনেছিলেন। 10টাই তো হবে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা প্রোটিন। তো মানুষ আর শিম্পাঞ্জির মধ্যে সম্পূর্ণ জিনোম নয়, সম্পূর্ণ ডিএনএ নয়, লাখ লাখ বেস পেয়ার নয়, জাস্ট 11টা প্রোটিনের সিকোয়েন্সের মধ্যে কি পার্থক্য সেটা দিয়ে তার একটা সায়েন্স পেপার পাবলিশ করেছিলেন। আপনারা জানেন যে সায়েন্স হচ্ছে গিয়ে বিজ্ঞানের সবচেয়ে হাই ইম্প্যাক্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী জার্নালগুলোর একটা। এবং সেই 11টা প্রোটিন সিকোয়েন্সের ভিত্তিতেই তার একটা বিশাল বড় কনক্লুশন ড্র করেছিলেন, সেটা হচ্ছে মানুষ আর শিম্পাঞ্জির মূল পার্থক্য ডিএনএ সিকোয়েন্সে নয়, বরং ডিএনএ এক্সপ্রেশনে। এটা হচ্ছে একটা যুগান্তকারী কনসেপ্ট। আমরা যদি পিয়ানোর উপমা ব্যবহার করে ব্যাপারটা বলি, মানে দুটো সঙ্গীতের মধ্যে পার্থক্য এই কারণে হয় না যে সঙ্গীত দুটো দু ধরনের বাদ্যযন্ত্র থেকে বাজানো হচ্ছে, বরং দুটো সঙ্গীতের মধ্যে পার্থক্য হয় যে কাছাকাছি চেহারার বাদ্যযন্ত্র যদি দুই ভাবে বাজায়, মানে ভিন্ন ভাবে বাজানোর ফলে একই বাদ্যযন্ত্র থেকে দুই রকম ডিফারেন্ট সঙ্গীত তৈরি হয়। তো কিং এর উইলসন যুক্তি দিয়েছিলেন যে এটা হচ্ছে জীবজগতের ক্ষেত্রেও প্রযোজ্য। দুটো জীবের মধ্যে পার্থক্য মূলত এই কারণে থাকে না যে তাদের মধ্যে অনেক অনেক জিনগত পার্থক্য, বাট তাদের মধ্যে এই কারণে পার্থক্য দেখা যায় যে জিনগুলোর প্রকাশ হয় এক এক ভাবে, ওই বাদ্যযন্ত্র বাজে এক এক ভাবে, একইভাবে জিনগুলো প্রকাশ হয় এক এক ভাবে। মানুষের শিম্পাঞ্জির 99% মিল ডিএনএ তে, কিন্তু এই ডিএনএ প্রকাশ অত্যন্ত ডিফারেন্ট। আমাদের মধ্যে ডিএনএ এক্সপ্রেশন প্যাটার্নে মানে অসংখ্য পার্থক্য। এই জন্য আমাদের মধ্যে এত পার্থক্য দেখা যায়। এটা ছিল কিং এন্ড উইলসনের প্রেডিকশন, এবং পরবর্তীতে আরো সিকোয়েন্স ডেটা পাওয়ার ফলে সেই প্রেডিকশনটাই ঠিক প্রমাণিত হয়েছে। তো যেটা বলছি মানে এটার মধ্যে যেটা বোঝা যায় যে একসময় আসলেই ডেটার একটা বড়সড় দুর্ভিক্ষ ছিল। এখন আমরা আসলে আর সেই জগতে নেই। এখন আমরা আছি ডেটার মহাসাগরে, মানে দুর্ভিক্ষের বিপরীত যদি কিছু থাকে আমরা হচ্ছে সেই সময়ে আছি। এর কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। আপনারা হয়তো এমনিতেও কমন সেন্স থেকে জানেন, যেহেতু একটা কম্পিউটেশনাল বায়োলজি সেমিনার অ্যাটেন্ড করতে এসেছেন। এখন হচ্ছে ডিএনএ সিকোয়েন্স করা অত্যন্ত সস্তা হয়ে গেছে। সময়ের দিক থেকে সস্তা, শ্রমের দিক থেকে সস্তা, এবং অ্যাকিউরেসির দিক থেকে অত্যন্ত উন্নত মানের। আপনারা হয়তো জানেন যে একসময় হিউম্যান জিনোম সিকোয়েন্স করতে মানে এটা ছিল একটা মানে ওয়ান্স ইন এ জেনারেশন সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। আমেরিকার সরকার, তারপর আরেকটা থার্ড পার্টি কোম্পানি, দুজন দুইভাবে হচ্ছে হিউম্যান জিনোম সিকোয়েন্স করেছিলেন। এটা একটা বিশাল কয়েক বছর ব্যাপী প্রজেক্ট ছিল। কিন্তু এখন হিউম্যান ডিএনএ একটা হিউম্যান জিনোম সিকোয়েন্স করতে মোটামুটি লাগে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা হচ্ছে একজন ব্যক্তির জন্য দেওয়া অনেক বেশি হতে পারে, কিন্তু সায়েন্স তো আর ব্যক্তি অনুদানে হয় না, তাই না? সায়েন্স করে হচ্ছে একটা সংস্থার টাকা। একটা সংস্থার যে পরিমাণ অর্থ আছে তার তুলনায় 1 লাখ টাকা আসলে অত বড় কোনো এক্সপেন্স না। তো আমি আপনাদের এই মুহূর্তে এটার যে এক্সাম্পলটা দিতে চাই সেটা হচ্ছে মানে ডেটার মহাসাগরে যে আমরা বসবাস করি। এই মুহূর্তে যে ডেটাবেসটার একটা ছবি আপনারা স্লাইডে দেখছেন,
এখানে হচ্ছে সোফার বিজ্ঞানীরা যত ব্যাকটেরিয়ার সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স করে ফেলেছেন সেটা একটা ডেটাবেসে রাখা হয়েছে, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে তারা 25 লাখ জিনোম সিকোয়েন্স করে ফেলেছেন সোফার 12,000 প্রজাতির ব্যাকটেরিয়ার। মানে ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্স করা এখন অত্যন্ত সস্তা একটা ব্যাপার হয়ে গিয়েছে। সস্তা মানে সহজ আর কি, সবসময় যে টাকার ব্যাপার বলছি সেটা না। আর এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং কেস স্টাডি। আমি লিটারালি হচ্ছে এই সপ্তাহেই দেখলাম, এই সপ্তাহেই একটা পেপার বের হয়েছে এই ডেটার মহাসাগর কনসেপ্টটা বোঝার জন্য। আমার মনে হয় আপনারা এই ধরনের একটা বই, এই ধরনের বইয়ের কথা দেখে থাকবেন। এটা হচ্ছে অজয় হোমের বাংলার পাখি। উনি ছাড়া অন্যান্য পক্ষী বিশারদ তারা প্রায়ই একটা দেশ বা একটা অঞ্চলে কি ধরনের পাখি দেখা যায় সেটা একটা সার্ভে টাইপ লিটারেচার প্রণয়ন করেন। একটা একটা জায়গায় কত ধরনের পাখি বা কত ধরনের মাছ, কত ধরনের পশু পাখি দেখা যায় সেগুলো নিয়ে তারা অনেক সময় বই লেখেন। এটা একটা সার্ভের মতো, একটা বাস্তুতান্ত্রিক বা ইকোলজিক্যাল সার্ভের মতো তারা করে থাকেন, এবং এই বইগুলো অনেক জনপ্রিয় হয়। তো সম্প্রতি সম্প্রতি এর কাছাকাছি একটা ব্যাপার হয়েছে ডেনমার্কে। ডেনমার্ক একটা অত্যন্ত ছোট্ট দেশ। তো সেখানে হচ্ছে গিয়ে সেই রকম একটা ইকোলজিক্যাল সার্ভের মতো ব্যাপার হয়েছে, বাট এটা একটু অন্যরকম। ডেনমার্কের একদল বিজ্ঞানী যে কাজটা করেছেন সেটা হচ্ছে তারা পাখি নয়, পশু নয়, মাছ নয়, তারা সম্পূর্ণ দেশের মধ্যে যত জীবাণু আছে, যত মাইক্রোব আছে, সব কিছুকে সিকোয়েন্স করে ফেলেছেন। মানে দেশ জুড়ে যত মাইক্রোব আছে তারা ব্যাপারটা কিভাবে করেছেন, ডেনমার্কের সমস্ত জায়গা থেকে প্রায় 11,000 নমুনা তারা কালেক্ট করেছেন। এটা হচ্ছে ডেনমার্কের একটা মানচিত্র, আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন। এখানে যত জায়গায় একটা ডট দেখছেন, এই প্রত্যেকটা ডট থেকেই তারা এক একটা নমুনা সংগ্রহ করে ফেলেছেন। তারপরে সমস্তটা দেশ ছাপিয়ে তারা হচ্ছে নমুনা সংগ্রহ করেছেন কি কি ব্যাকটেরিয়া পাওয়া যায়, এবং সমস্ত কিছুর ডিএনএ সিকোয়েন্স করে ফেলেছেন। মানে এটা একটা মানে অভাবনীয় সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। ইটস লাইক আপনারা চিন্তা করেন একটা গোটা দেশকে ধরে একটা ডিএনএ সিকোয়েন্সার মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি তারা সেই ব্যাপারটাই করেছে। এবং ইনফ্যাক্ট হয়তো কয়েক বছরের মধ্যেই আমাদের এমন একটা সিচুয়েশন আসবে যখন আমরা সমস্ত পৃথিবীর উপর যত ডিএনএ আছে সব সিকোয়েন্স করে ফেলবো। একদম মানে মহাসাগর বলতে পারেন, আকাশ বাতাস যত জায়গায় যত ডিএনএ আছে সব আমরা সিকোয়েন্স করে ফেলবো। এরকম একটা প্রজেক্ট ইজ অলরেডি অনগোয়িং, এটাকে আমরা বলি দি আর্থ মাইক্রোবায়োম প্রজেক্ট। তো ডেনমার্কের মাধ্যমে আমরা যেটা দেখলাম একটা সম্পূর্ণ দেশের ক্ষেত্রে এই ব্যাপারটা করা সম্ভব। এটা হচ্ছে একটা এক্সাম্পল যে তারা ডেনমার্কের কোথা কোথা থেকে বিভিন্ন তাদের নমুনা সংগ্রহ করে সিকোয়েন্স করেছিলেন। বিভিন্ন ধরনের এলাকা দেখা যাচ্ছে এই ছবিতে। তো যাই হোক, এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল। আমার মনে হয় আপনারা নিজেরাই এরকম আরো অনেক এক্সাম্পল দিতে পারবেন যেটার মাধ্যমে প্রমাণ হয় আমরা আসলেই ডেটার মহাসাগরে বাস করি। 2025 সালে আমরা ডেটার মহাসাগরে বাস করি। আমি আপনাদের শুধুমাত্র ডিএনএ থেকে উদাহরণটা দিলাম, কিন্তু ডিএনএ তো একমাত্র বায়োলজিক্যাল ইনফরমেশন নয়, তাই না? ডিএনএ থেকে কতটুকু আরএনএ তৈরি হয়, সেখান থেকে কিরকম প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনের গঠন বা স্ট্রাকচার কিরকম, সেই প্রোটিনের মধ্যে কিরকম মডিফিকেশন থাকে, মানে যত ধরনের বায়োলজিক্যাল ইনফরমেশন থাকা সম্ভব সমস্ত কিছু পৃথিবীর ডেটাবেজে আছে, এই বিশাল বিশাল লাইব্রেরি গুলোতে আছে। এখন আমরা সত্যিকার অর্থেই একটা ডেটা রেভলিউশনের মধ্যে, একটা ডেটা মহাসাগরে বাস করি। তো কম্পিউটেশনাল বায়োলজিস্ট হিসেবে আমাদের প্রশ্ন হচ্ছে এই ডেটার মহাসাগরটা আমরা কিভাবে ব্যবহার করব। যত ছেলেপেলের সাথে কথা বলি যারা কম্পিউটেশনাল বায়োলজিতে তাদের কাজ শুরু করতে চায়, সবার প্রথম কোশ্চেন হয় এটা যে ভাই এত জিনিস কম্পিউটেশনাল বায়োলজি, ডেটা এত, ডেটাবেজ এত, পেপার এত, প্রজেক্ট এত, এত মানে বিশাল এই জগতের মধ্যে থেকে আমি শুরু করব কিভাবে, এই ডেটার মহাসাগরে আমি ঝাঁপ দিব কিভাবে। মানে এটা কাইন্ড অফ লাইক কি সিন্ধু সেচে মুক্ত আনার মতো, তাই না? মানে এই ডেটাগুলো তো আমি এক সাইড থেকে সব পড়ে ফেলতে পারবো না। আমার এই মহাসাগরের মধ্যে যে মণিমুক্তাগুলো আছে সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে। তো এটা সম্ভব কিভাবে? সুখের বিষয় হচ্ছে আমাদের কাছে একটা টুল আছে, আমাদের কাছে একটা যন্ত্র আছে, একটা কনসেপ্ট আছে, মানে বলতে পারেন একটা ছাঁকনি আছে। এই ছাঁকনিটা ব্যবহার করে আমরা হচ্ছে এই ডেটার মহাসাগর থেকে ফিল্টার করে আমাদের যে মণিমুক্ত দরকার সেটা বের করে আনতে পারি। এই ছাঁকনিটাই আপনাকে বলে দেবে যে এই মহাসাগরটাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন। সেই ছাঁকনিটার নাম হচ্ছে সায়েন্টিফিক হাইপোথিসিস। এটাই হচ্ছে কি আমার
আলোচনার মূল উদ্দেশ্য কিভাবে একটা সায়েন্টিফিক হাইপোথিসিস আপনাকে এই ডেটার মহাসাগরটাকে ট্যাকেল দেওয়া সহজ করে দেবে। জাস্ট একটা হাইপোথিসিস যদি আপনার থাকে, তাহলে সেই হাইপোথিসিসই বলে দেবে সেই মহাসাগরের ডেটার কোন অংশ আপনি ব্যবহার করবেন, কোন কোন ডেটা সেট আপনি ইউজ করবেন, সেটা কিভাবে অ্যানালাইজ করবেন, সেটার জন্য কোন টুল ব্যবহার করবেন, কি ধরনের ছবি করবেন, পেপার কোথায় পাবলিশ করবেন, সমস্ত কিছু আপনাকে বলে দেবে সায়েন্টিফিক হাইপোথিসিস নামের এই ফিল্টার বা ছাঁকনি। এবং সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে হচ্ছে আমরা এই আজকের আলোচনায় মোটামুটি কথাবার্তা বলবো। তো হাইপোথিসিস জিনিসটা কি সেটা সম্পর্কে একটু অ্যাবস্ট্রাক্টে বলি। হাইপোথিসিসকে খুব সহজভাবে বলা যায় এটা হচ্ছে একটা প্রশ্ন। এবং যেহেতু আমরা কম্পিউটেশনাল বায়োলজির মানুষ এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের সমাধান করা, বিভিন্ন জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধান করা, সেই প্রশ্নটা এমন প্রশ্ন হতে হবে যেটা কম্পিউটার বুঝতে পারে। এবং সেটার মানে কি সেটা নিয়ে আমরা কথা বলবো। কম্পিউটারের কাছে দুর্বোধ্য কোনো প্রশ্ন হলে সেটাকে আমরা আমাদের রেলেভেন্ট হাইপোথিসিস বলবো না। তো যাই হোক, আমরা অ্যাবস্ট্রাক্টে কথা বললাম। এখন এই টকের বাকি অংশটাতে আমি যেটা করব, আপনারা হয়তো এই টকের কি বলবো টাইটেল দেখেছেন, এটার বিষয়বস্তু হচ্ছে আমার নিজের পিএইচডি এক্সপিরিয়েন্স। সো পিএইচডি করতে গিয়ে এই পিএইচডি সময়কার বিভিন্ন কম্পিউটেশনাল বায়োলজি প্রজেক্ট করতে গিয়ে কাইন্ড অফ এটা সম্পর্কে আমি কি শিখেছি, আমার নিজের মতামত কি, সেটাই কাইন্ড অফ একটা কেস স্টাডি হিসেবে আপনাদের কাছে প্রদান করা, এটাই মোটামুটি আজকের উদ্দেশ্য। তো চলুন আমরা আলোচনা শুরু করি। আমার রিসার্চের বিষয় খুব মোটা দাগে যদি বলতে চাই সেটা হচ্ছে নতুন জিনের বিবর্তন। আমরা ডেফিনেটলি জানি যে এক এক জীবের মধ্যে এক এক রকম এক এক টাইপের জিন থাকে, তাই না? এক এক বৈশিষ্ট্য থাকে, এক এক রকম জিন থাকে। একটা মানুষ এর মধ্যে যত যেরকম জিন আছে, একটা ইঁদুরের মধ্যে তো সেই জিনগুলো থাকে না। অনেকগুলোই থাকে কিন্তু অনেকগুলোই তো থাকে না, তাই না? একইভাবে উল্টোটাও প্রযোজ্য, ইঁদুরের মধ্যে অনেক জিন আছে যেগুলো হচ্ছে মানুষের মধ্যে নেই। এজন্যই তো আমাদের বৈশিষ্ট্যের বিভিন্ন ভিন্নতা দেখা যায়। হ্যাঁ, অনেক ভিন্নতা দেখা যায় কারণ জিন এক্সপ্রেশন ভিন্ন, কিন্তু অনেক ভিন্নতা দেখা যায় কারণ আমাদের মধ্যে ডিফারেন্ট জিন আছে। ইঁদুরের মধ্যে এমন জিন আছে যেটা আমাদের মধ্যে নেই, এন্ড ভাইস ভার্সা। সো প্রশ্ন হচ্ছে বিবর্তনের পরিক্রমায় বিভিন্ন প্রজাতির মধ্যে এই নতুন জিনগুলো তৈরি হয় কিভাবে, মলিকিউলার লেভেলে এই জিনিসটার ব্যাখ্যা কি। এটাই ছিল মোটামুটি আমার গবেষণার ছিল এবং আছে আমার গবেষণার বিষয়বস্তু। একদম মোটা দাগে যদি বলি, একটু স্পেসিফিক্যালি যদি বলি, এই ব্যাপারটা সম্পর্কে মোটামুটি আমরা পরিচিত যে হ্যাঁ নতুন জিনের বিবর্তন হয়। এবং বিবর্তন শাস্ত্রের একটা সমস্যা আছে যেটা সম্পর্কে আপনারা হয়তো সবাই মোটামুটি পরিচিত। সেটা হচ্ছে বিবর্তন শাস্ত্র একটা ঐতিহাসিক শাস্ত্র। ঐতিহাসিক শাস্ত্র মানে এর কাজ হচ্ছে অতীতে কি ঘটে গেছে সেই ব্যাপারটাকে রিকনস্ট্রাক্ট করা। সেটার জন্য আসলে বিবর্তন শাস্ত্রের অনেক কনক্লুশন আমাদের কাছে একটু অস্পষ্ট বা অত কনভিন্সিং নাও মনে হতে পারে। কারণ জীববিজ্ঞানের অন্য 10টা জায়গায় মোটামুটি আমরা চোখের সামনে কি দেখছি সেটা নিয়ে রিসার্চ করি। ঠিক আছে, ক্যান্সার কিভাবে ডেভেলপ করে সেটা আমরা চোখের সামনেই দেখছি, তাই না? সেটা নিয়ে আমরা গবেষণা করছি। কিন্তু বিবর্তন হচ্ছে অতীতে কি হয়ে গেছে, অনেক ক্ষেত্রে মিলিয়নকে মিলিয়ন বিলিয়ন বছর আগে কি হয়ে গেছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলি। তো বিবর্তনের কাজ হচ্ছে, বিবর্তন শাস্ত্রের কাজ হচ্ছে সেই অতীত ইতিহাসটাকে রিকনস্ট্রাক্ট করা। তো বিজ্ঞানীরা হচ্ছে নাছোড়বান্দা, তারা সবসময় তারা মানে একমাত্র সেভাবেই বিবর্তন শাস্ত্র করতে রাজি নন। তারা খালি ইতিহাস রিকনস্ট্রাক্ট করেই বিবর্তন নিয়ে কাজ করতে রাজি নন। তারা এক্সপেরিমেন্টীয় বিবর্তনকে বন্দী করতে চান। এবং এজন্য বিশেষ করে রিসেন্ট টাইমে এক্সপেরিমেন্টাল এভলিউশন বলে একটা শাস্ত্র অত্যন্ত জনপ্রিয় হয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষিতে ল্যাবেই হচ্ছে এভলিউশনের বিভিন্ন সিমুলেশন করছেন এবং সেটার মাধ্যমে বিভিন্ন উপসংহার ড্র করার চেষ্টা করছেন। এই মুহূর্তে যে বইটা আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, এই বইটা আমি রেকমেন্ড করব। এটার নাম ইমপ্রবাবল ডেস্টিনিজ, জনাথন লোসসের লেখা একটা বই। জনাথন লোসস হচ্ছে গিয়ে টিকটিকি বিশারদ। মজা করে বলছিলাম, উনি আসলে টিকটি মানে গিরগিটি বিশারদ, লিজার্ড আমরা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলি অ্যানোলস বিশারদ তিনি। তো ওই বইটাতে হচ্ছে গিয়ে এই বিভিন্ন এক্সপেরিমেন্টাল এভলিউশন বা ফিল্ড স্টাডি নিয়ে অনেক আলাপ আলোচনা আছে। আপনারা যদি বইটা সংগ্রহ করতে পারেন আমি রেকমেন্ড করব। তো এই ধরনের এক্সপেরিমেন্ট পর্যায়ে বিবর্তনকে স্টাডি করা, যেখানে আমরা এই বিবর্তনের বিভিন্ন পরিবর্তন মানে বিভিন্ন বৈশিষ্ট্য একদম চাক্ষুষ দেখতে পারি ল্যাবের মধ্যে, এর যে উদাহরণগুলো আছে তার মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল উদাহরণ হচ্ছে
এই মুহূর্তে আমি স্লাইডে যে ব্যাপারটা দেখাচ্ছি এর নাম হচ্ছে লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্ট। এটা কি? এই এক্সপেরিমেন্টটা এটা আসলে কিছুই না, এটা অত্যন্ত সিম্পল। 1988 সালে একজন বিজ্ঞানী ঠিক করলেন তিনি 12টা ফ্লাস্কে একটা ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেবেন। একই ব্যাকটেরিয়াকে মোটামুটি একই ব্যাকটেরিয়া, একটু ইয়ে আছে, 12টা ফ্লাস্কে তাদেরকে গ্রো করতে দেবেন। তার পরের দিন সেই 12টা ফ্লাস্ক থেকে ব্যাকটেরিয়াগুলো নিয়ে তাদেরকে নতুন আর একটা ফ্লাস্কে দেবেন, নতুন কিছু মিডিয়ার মধ্যে গ্রো করতে দেবেন। তার পরের দিন একই ব্যাপার করবেন, আবার তাদেরকে নতুন মিডিয়ার মধ্যে গ্রো করতে দেবেন। তার পরের দিন আবার, মানে প্রত্যেক দিন ধরে ব্যাকটেরিয়া গুলোকে নতুন মিডিয়ার মধ্যে আবাদ করা হচ্ছে। এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই 12টা ফ্লাস্কে ব্যাকটেরিয়া গুলো গ্রো করে চলেছে, ব্যাকটেরিয়া গুলো বংশবৃদ্ধি করছে এবং বিবর্তন হয়ে চলেছে। এই সিস্টেমটা হচ্ছে এই এক্সপেরিমেন্টাল এভলিউশনের সবচেয়ে জনপ্রিয় উদাহরণ। এবং যেহেতু এটা 1988 সাল থেকে হচ্ছে এবং থামার কোনো নাম নিশানা নেই, এটা অদূর সুদূর ভবিষ্যৎ পর্যন্ত ইনশাল্লাহ চলতে থাকবে, এই জন্য একে বলা হয় লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্ট, সংক্ষেপে এলটিইই। ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকোলাই, যদি আপনারা জানতে চান, আমাদের অতি প্রিয় এবং পরিচিত ব্যাকটেরিয়া। এবং যে বিজ্ঞানী শুরু করেছিলেন তার নাম হচ্ছে গিয়ে রিচার্ড ল্যান্সকি। সম্ভবত 1988 সাল থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে এবং 37 বছর ধরে এই ব্যাকটেরিয়াগুলো বংশবৃদ্ধি এবং বিবর্তন করে চলেছে। এই যেই ল্যাবে এলটি এক্সপেরিমেন্ট গুলো হয়, ওই সায়েন্টিস্টরা একটা মজার কাজ করেন, সেটা হচ্ছে জানালার মধ্যে লিখে রাখেন যে এখন কত নম্বর জেনারেশন চলছে। তো এই ছবিটা হচ্ছে এই বছরের শুরুর দিকে তোলা এবং আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 82,000 জেনারেশনের কাছাকাছি আমরা পৌঁছেছি। এখন পর্যন্ত 83,000 জেনারেশন মনে হয় হয়ে গিয়েছে। তো 83,000 বছর ধরে, বিগত 37 বছর ধরে আমরা ব্যাকটেরিয়ার বিবর্তন ল্যাবের মধ্যে হয়ে চলেছে। এবং এটা ব্যাকটেরিয়া বলেই কিন্তু সম্ভব, অন্য কোনো জীবের ক্ষেত্রে এত বেশি এত দ্রুত বিবর্তন কিন্তু সম্ভব হতো না। আপনি যদি একই জিনিস ইঁদুর নিয়ে করতে চাইতেন, ইঁদুরের বংশ বিস্তার করতে মোটামুটি 3 মাস লাগে। ইঁদুরের এক জেনারেশনের টাইম হচ্ছে গিয়ে 12 সপ্তাহ বা 3 মাস। ইঁদুরের জন্য আপনার এই 83,000 জেনারেশন বিবর্তন সিমুলেট করতে গেলে 20,000 বছর লাগতো। এটা কোনো ল্যাবের মধ্যে ধারণ করা সম্ভব নয়, তাই না? এজন্যই হচ্ছে বিজ্ঞানীরা ব্যাকটেরিয়ার মাধ্যমে একটা লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্ট জারি করেছেন, যাতে আমরা বিবর্তনের বিভিন্ন ফান্ডামেন্টাল প্রিন্সিপল সম্পর্কে জানতে পারি। তো এই সিস্টেমটা সম্পর্কে জানা আমাদের জরুরি। আমি যেই ব্যাপারে কথা বলছি সেই ব্যাপারটা বোঝার জন্য। তো বলছিলাম আমার গবেষণার বিষয়বস্তু হচ্ছে নতুন জিনের বিবর্তন। এবং এই এক্সপেরিমেন্টাল এভলিউশনের প্রেক্ষিতে আমরা আমাদের প্রথম হাইপোথিসিসটা দাঁড় করালাম। সেই হাইপোথিসিস বা প্রশ্নটা হচ্ছে, এই যে একটা এক্সপেরিমেন্ট 37 বছর ধরে চলছে, এই যে একটা এক্সপেরিমেন্ট 83,000 জেনারেশন ধরে চলছে, এই সময়ের মধ্যে, এই এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ে এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কোনো নতুন জিনের আবির্ভাব হয়েছে কিনা। এটা ছিল আমাদের প্রাথমিক হাইপোথিসিস। এই 83,000 জেনারেশন, এটা শুনতে আমাদের জন্য অনেক বেশি সময় হতে পারে, কিন্তু বিবর্তনের ইতিহাসে, মানে পৃথিবীর 4 বিলিয়ন বছরের ইতিহাসে এটা একটা ধূলিকণার মতো, তাই না? কাজে এটাই ছিল কাইন্ড অফ আমাদের একটা বোল্ড হাইপোথিসিস। এমন কি হতে পারে যে এক্সপেরিমেন্ট চলাকালীন সময়েই এই 83,000 জেনারেশনের মধ্যেই একটা নতুন জিনের আবির্ভাব হয়েছে? সেটা কি হতে পারে? এটা ছিল আমাদের প্রাইমারি হাইপোথিসিস। এই ব্যাপারটা আমরা কিভাবে ইনভেস্টিগেট করলাম, সেটার জন্য এই এক্সপেরিমেন্টটা সম্পর্কে আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে হবে, যেটা সোফার আমি আপনাদেরকে বলিনি। আমি বলছিলাম 12টা ফ্লাস্কের মধ্যেই ব্যাকটেরিয়া গুলো ক্রমাগত বংশবৃদ্ধি করে যাচ্ছে, তাই না? বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। তো বিজ্ঞানীরা আরেকটা জিনিস করেন, এই এক্সপেরিমেন্টটা যারা মেইনটেইন করেন তারা আরেকটা জিনিস করেন। তারা হচ্ছে প্রতি 500 জেনারেশন অন্তর অন্তর 12টা ফ্লাস্ক থেকে কিছু নমুনা সংগ্রহ করে তাদেরকে ফ্রিজে রেখে দেন, মানে সংরক্ষণ করে রাখেন প্রত্যেক 500 জেনারেশন পর পর। তার মানে 83,000 জেনারেশন এর ডাবল নমুনা ফ্রিজের মধ্যে সংরক্ষিত আছে। সম্পূর্ণ এক্সপেরিমেন্ট 500 জেনারেশন পর পর ব্যাকটেরিয়ার চেহারা কিরকম ছিল সেগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে সংরক্ষিত আছে। তো ব্যাপারটা আমরা এভাবে বলতে পারি, আসলে লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্টের একটা অত্যন্ত ডিটেইলড ফসিল রেকর্ড এই মুহূর্তে ফ্রিজে জমা হয়ে আছে। ফসিল রেকর্ড জিনিসটা কি আপনারা হয়তো জানেন, যে অনেক ক্ষেত্রে মানে অতীতে কি হয়েছিল সেটা জানার জন্য আমরা একটা টুল পাই। সেই টুল হচ্ছে যেই প্রাণী বা যেই জীব বা যেই মানব গোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে তাদের কিছু ফসিল আমরা মাটির মধ্যে খুঁজে পাই, এবং সেই ফসিল গুলো স্টাডি করে আমরা বুঝতে পারি যে সেই সময়ের মানুষ বা সেই সময়ের জীব, তাদের চেহারা সুরত কিরকম ছিল।
এই মুহূর্তে আমি যার ছবি দেখাচ্ছি, এই ধরনের মানুষ হচ্ছে আম, এখন থেকে 40-50 হাজার বছর আগে ইউরোপে বসবাস করতো। আপনারা হয়তো নিয়ান্ডারটালদের কথা শুনবেন। তো ইনি হচ্ছেন একজন নিয়ান্ডারটাল মহিলা। ইনি একজন মানুষ, তিনি সম্পূর্ণভাবে মানব জাতি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তার চেহারা তো কিছু ভিন্নতা আছে, তাই না? আপনি যদি ভুরুগুলো যদি লক্ষ্য করেন, এই ভুরুর ওপরের হাড় অত্যন্ত মোটা এবং তার নাকের আকৃতি বড় আমাদের চেয়ে। এগুলো কেন হলো, কেন তাদের ভুরু এত মোটা, কেন তাদের নাক এত বড়, এগুলো নিয়ে বিভিন্ন থিওরি আছে। বলা হয়ে থাকে নিয়ান্ডারটালদের জীবন ছিল অত্যন্ত কঠিন, মানে তারা অত্যন্ত পরিশ্রম করে আহ, জীবিকা নির্বাহ করতেন। যেহেতু তারা মানব জাতির অংশ, এই জন্য আমি করতেন বলছি, করতে বলছি না, আমি মনে করি না এরা প্রাণী, এরা মানব জাতির অংশ। তো তাদের হচ্ছে জীবনযাপন ছিল অত্যন্ত কঠিন, এবং সেই কঠিন জীবনযাপনের জন্য তাদের প্রচুর অক্সিজেন দরকার হতো। এই জন্য তাদের শ্বাসযন্ত্রের সাইজ ছিল বড়, এবং ফলস্বরূপ নাকের সাইজও ছিল বড়। এটা শুধুমাত্র নিয়ান্ডারটালদের ক্ষেত্রে প্রযোজ্য না, পৃথিবীর যেসব জায়গায় মানুষ অত্যন্ত ঠান্ডার মধ্যে থাকেন এবং অত্যন্ত বেশি পরিশ্রম করেন, তাদের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। সো নিয়ান্ডারটাল হচ্ছে মানুষের বৈচিত্র্যেরই আরেকটা রূপ, যারা এখন থেকে 40-50 বছর, হাজার বছর আগে পৃথিবীতে ছিলেন। তো এই নিয়ান্ডারটালদের তো অসংখ্য ফসিল আমরা পেয়েছি এখন পর্যন্ত। নিয়ান্ডারটাল প্রায় 200 মানুষের ফসিল আমরা পেয়েছি, মানে ইন্ডিভিজুয়াল ফসিলের সংখ্যা অনেক বেশি, কিন্তু এখন পর্যন্ত প্রায় 200 মানুষের ভিন্ন ভিন্ন নমুনা আমরা পেয়েছি। তো সেগুলো স্টাডি করে, সেগুলো ডিএনএ সিকোয়েন্স করে আমরা জানতে পেরেছি সেই সময় নিয়ান্ডারটালদের চেহারা কিরকম ছিল, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য কিরকম ছিল, ইত্যাদি। সো ফসিল হচ্ছে বিবর্তনের ইতিহাস জানার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরি। একইভাবে লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্টের সমস্ত ফসিল রেকর্ড এভাবে কিন্তু ফ্রিজের মধ্যে সংরক্ষণ করা আছে। তার মানে আমার মাথায় যদি প্রশ্ন আসে, 2003 সালের 14ই ফেব্রুয়ারি, আমি জানি না কেন আমি ভ্যালেন্টাইন্স ডে এর কথা বললাম, হঠাৎ করে মাথায় চলে আসলো। 2003 সালের 14ই ফেব্রুয়ারি লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্টের যে ব্যাকটেরিয়া গুলো ছিল, তাদের ডিএনএ তে কি পরিবর্তন হয়েছিল, এই ধরনের কোনো যদি একটা প্রশ্ন আমি করি, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকেই বের করতে পারবো। কেন? আমার যা করতে হবে সেটা হচ্ছে ফ্রিজে যেতে হবে, এবং ওই 2003 সালের যে ব্যাকটেরিয়ার নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছিল সেটাকে জাস্ট মানে আবার গজিয়ে তুলতে হবে। ব্যাকটেরিয়া বরফ থেকে আবার জ্যান্ত করে তোলা যায়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। এবং তারপর তাদের ডিএনএ সিকোয়েন্স করলেই আমরা বুঝতে পারবো যে সেই সময় তাদের ডিএনএ এর মধ্যে কি পরিবর্তন ছিল। তো এটা অত্যন্ত ইউজফুল, এবং কি বলবো, ইউজফুল ছাড়া এটাকে আর কিছু বলা যায় না, মানে অত্যন্ত ইউজফুল একটা সিস্টেম। তার মানে এরকম একটা সিস্টেম ব্যবহার করে আমরা আসলে এরকম মানে আমাদের মূল প্রশ্নের উত্তর দিতে পারি, এই এক্সপেরিমেন্টের কোনো একটা পর্যায়ে কি নতুন কোনো জিনের আবির্ভাব হয়েছিল কিনা ব্যাকটেরিয়াদের মধ্যে। আম, কারণ সমস্ত মুহূর্তের মানে ব্যাকটেরিয়াদের অবস্থা কি ছিল সে তো ফ্রিজে সংরক্ষণ করা আছে, তাই না? কাজে যে কোনো মুহূর্তে নিয়ে যদি আমার কোনো কৌতূহল হয় যে তখন কি কোনো নতুন জিনের আবির্ভাব হয়েছিল কিনা, সেটা আমি ডিরেক্টলি স্টাডি করে দেখতে পারি এদের ডিএনএ সিকোয়েন্স করার মাধ্যমে। দেখুন, যখন আমি হাইপোথিসিসের সংজ্ঞা আপনাদেরকে বলছিলাম, তখন আমি বলেছিলাম আমরা কম্পিউটেশনাল বায়োলজির লোক, এবং আমাদের হাইপোথিসিসের ভাষা হতে হবে এমন যাতে সেটা কম্পিউটার বুঝতে পারে। কম্পিউটার প্রোগ্রামিং, সেটা পাইথন হোক, ইউনিক্স হোক, যাই হোক না কেন, সে যাতে আমাদের হাইপোথিসিসের ভাষা বুঝতে পারে। এই মুহূর্তে আমি হাইপোথিসিসটা যেভাবে লিখেছি, এটা কি কম্পিউটারের পক্ষে বোঝা সম্ভব? এটা কিন্তু কম্পিউটারের পক্ষে বোঝা সম্ভব না, তাই না? কারণ কম্পিউটারকে তো আমি বলছি না যে জিন মানে কি, লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্ট মানে কি, এসব জিনিস তো আমি তাদেরকে ব্যাখ্যা করছি না। কাজেই কম্পিউটারকে বোঝানোর জন্য এই হাইপোথিসিসটা আমাদের আরেকটু স্পেসিফিক্যালি লিখতে হবে। আমাদের প্রথমে চিন্তা করতে হবে জিন মানে কি, জিন জিনিসটা কি, সেটা আমি মানে কম্পিউটারকে কিভাবে বোঝাবো সেই ব্যাপারটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। তো জিন কাকে বলে, এটা একটা অত্যন্ত মানে ইন্টারেস্টিং এবং ইনফর্মালি দার্শনিক আলোচনা, এটা নিয়ে আরেকদিন হয়তো বিশাল আলোচনা করা যাবে। কিন্তু আপাতত আমাদের পারপাসের জন্য আমি জিনকে এইভাবেই ডিফাইন করছি। জিন হচ্ছে কোন জীবের মধ্যে যে জিনোম আছে তার একটা অংশ, অর্থাৎ তার ডিএনএ এর একটা অংশ যেটা প্রকাশ পায়, এটাই হচ্ছে গিয়ে জিন। অর্থাৎ সেখান থেকে আরএনএ তৈরি হয়। কারণ আরএনএ তৈরি হলেই মোটামুটি সম্ভাবনা সেখান থেকে একটা প্রোটিন তৈরি হবে। সেই প্রোটিনটা হচ্ছে দেহের কোনো না কোনো একটা কাজ করবে। কাজেই কোনো এক পিস ডিএনএ সেটা কি জিন কিনা সেটা বোঝার একটা প্রাইমারি উপায় হচ্ছে সেখান থেকে আরএনএ তৈরি হয় কিনা, সেটা কি প্রকাশ পায় কিনা। এটাই হচ্ছে আপাতত জিনের সংজ্ঞা। যদিও এটা আসলে জিনের পূর্ণাঙ্গ সংজ্ঞা নয়। এক পিস ডিএনএ থেকে আরএনএ তৈরি হলেই যে সেখান থেকে প্রোটিন তৈরি হবে, ব্যাপারটা তা নেসেসারিলি তা নয়।
এবং প্রোটিন তৈরি হলেই যে সেটা দিয়ে মানে কোষের কোনো একটা কাজ হবে, ব্যাপারটা নেসেসারিলি তা নয়। কিন্তু এই সেমিনারের আলোচনা আগানোর জন্য আমরা কাজ চালানোর জন্য ধরে নিলাম এটাই হচ্ছে জিনের সংজ্ঞা। কোন জিনোমের এমন কোন অংশ যেখান থেকে আরএনএ তৈরি হয়, মানে যেটা প্রকাশ পায় ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আরএনএ তৈরি হয়। এটাই হচ্ছে গিয়ে জিনের সংজ্ঞা। তো এই সংজ্ঞার আলোকে আমরা হাইপোথিসিসটা আবার আরেকবার রিফাইন করতে পারি। লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ে আমরা কি ব্যাকটেরিয়ার জিনোমে এমন কোন ডিএনএ দেখেছি যেটা গোড়াতে আরএনএ তৈরি করতো না, কিন্তু এক্সপেরিমেন্টের কোন একটা সময় থেকে সে আরএনএ তৈরি করা শুরু করেছে? তার মানে গোড়াতে সে জিন ছিল না, কারণ সে প্রকাশ পাচ্ছিল না, সে আরএনএ তৈরি করছিল না, কিন্তু এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ে একটা পর্যায়ে সে আরএনএ তৈরি করা শুরু করলো, অর্থাৎ জিন তৈরি হয়ে গেল। এই রকম কোন ব্যাপার আমরা কি এক্সপেরিমেন্টের মধ্যে দেখতে পারি কিনা, এইটা হচ্ছে এখন আমাদের আরেকটু রিফাইন্ড হাইপোথিসিস, আমাদের আরেকটু স্পেসিফিক হাইপোথিসিস। তো এই প্রশ্নের উত্তরটা বের করার উপায় কি, আরএনএ তৈরি করছে কিনা, এই ব্যাপারটা আসলে বের করার উপায় কি? ওয়েল, এই ব্যাপারটা বের করার জন্য বিজ্ঞানীরা একটা হাইপোথিসিস বলছিলাম, বিজ্ঞানীরা একটা এক্সপেরিমেন্ট করে থাকেন যেটাকে আমরা বলে থাকি আরএনএ সিকোয়েন্সিং। আমি নিশ্চিত আপনারা এই মুহূর্তে যারা আছেন আপনারা সবাই ডিএনএ সিকোয়েন্স কি সেই ব্যাপারটার সাথে পরিচিত। আমরা সবাই হচ্ছে কোভিড জেনারেশন, আমরা করোনার জিনোম সিকোয়েন্স নিয়ে হাজার কথা শুনেছি। সো ডিএনএ সিকোয়েন্সের সাথে আপনাদের পরিচিত থাকার কথা। একটা স্যাম্পল, একটা নমুনা, একটা কোষ, একটা টিস্যু যাই হোক না কেন, সেখান থেকে ডিএনএ নিয়ে সেটার যদি সিকোয়েন্স করে ফেলা হয়, সেটা যদি লাইক এক ধার থেকে এটিজিসি যত অক্ষর করে ফেলা হয়, সেটাই হচ্ছে ডিএনএ সিকোয়েন্স। আরএনএ সিকোয়েন্স হচ্ছে জাস্ট সেটারই আরএনএ এর ভার্সন। এমনিতে আমরা যেটা করি, ডিএনএ কে সরাসরি সিকোয়েন্সারের মাধ্যমে এর সম্পূর্ণ অক্ষর পড়ে ফেলি। আরএনএ সিকোয়েন্সিং এর ক্ষেত্রে আমরা জাস্ট একটা কাজ করি, সেই আরএনএ গুলোকে ডিএনএ বানিয়ে নেই, তারপর সেই ডিএনএটাকে নরমাল উপায়ে সিকোয়েন্স করে ফেলি। আরএনএ থেকে ডিএনএ বানানোর উপায় হয়তো না, আমি নিশ্চিত আপনারা হাই স্কুল কলেজে পড়েছেন, এটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। অনেক ভাইরাস আছে যারা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে, যেমন এইচআইভি, ইনফ্যাক্ট এইচআইভি পর্যন্ত কেন যাচ্ছি, করোনা ভাইরাস তো আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। তো এই ধরনের অনেক এক্সাম্পল আছে। অ্যাকচুয়ালি না, ভুল বললাম, করোনা ভাইরাস না, করোনা তো আরএনএ ডিপেন্ডেন্ট, আরএনএ পলিমারেজ, সরি, করোনা ভাইরাস খুব সাধারণত পারে না, বাট রেট্রো ভাইরাস ডেফিনেটলি পারে। সরি, আমি একটা ভুল তথ্য দিলাম আপনাদেরকে, যেটা বললাম সেটা ভুলেছেন। সো আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া বিজ্ঞানীদের জানা আছে। তো তারা যেটা করেন সেটা হচ্ছে একটা সেল থেকে সম্পূর্ণ আরএনএ সংগ্রহ করেন, তারপর সেটাকে ডিএনএ বানিয়ে ফেলেন, তারপর নরমাল উপায়ে সেটাকে সিকোয়েন্স করে ফেলেন। এটাই হচ্ছে আরএনএ সিকোয়েন্সিং। এটা জটিল কোনো কনসেপ্ট না। এখান থেকে আমরা কি তথ্যটা পাই? কোন একটা কোষের মধ্যে যত আরএনএ আছে সবগুলোর সংকেত যদি আমরা পড়ে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো এই কোষের জিনোমের কোন কোন জায়গা থেকে আরএনএ তৈরি হচ্ছে, অর্থাৎ কোষের জিনোমের কোন কোন অংশে জিন আছে, সেই তথ্যটা কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? মানে যদি আরএনএ কি কি তৈরি হচ্ছে সেই ব্যাপারটা আমরা পড়ে ফেলি, কারণ জিনোমের মধ্যে যত অক্ষর থাকে সবগুলি দিয়েই তো আরএনএ তৈরি হয় না, তাই না? তো কোষের মধ্যে যে আরএনএ গুলো আছে সেগুলো যদি আমরা পড়ে ফেলি, তাহলে আমরা জানতে পারবো জিনোমের কতটুকু অংশ প্রকাশ পাচ্ছে বা সেখান থেকে আরএনএ তৈরি হচ্ছে। এটাই হচ্ছে আরএনএ সিকোয়েন্সিং টেকনিক। সো প্রশ্ন হচ্ছে, এই লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা যে হাইপোথিসিসটা টেস্ট করার চেষ্টা করছি, ওই রকম ডেটা কি আসলে আছে কিনা, যে কম্পিউটেশনাল বায়োলজির হচ্ছে উদ্ভব হচ্ছে ডেটা। তো ডেটা তো থাকতে হবে, সে আরএনএ সিকোয়েন্সিং ডেটা কি লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্টের ব্যাকটেরিয়া গুলো থেকে জেনারেট করা হয়েছে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। এখন থেকে মনে হয় 2-3 বছর আগে এই পেপারটা বের হয়েছে। এই পেপারের লেখকেরা যেটা করেছেন, তারা দুটো সময়ে এই 12টা ফ্লাস্কের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তাদের আরএনএ সিকোয়েন্স করেছেন, তাদের মধ্যে থেকে কি কি আরএনএ তৈরি হচ্ছে সেই ব্যাপারগুলো সিকোয়েন্স করে ফেলেছেন। এই দুটো সময়ের প্রথম সময়টা ছিল 1988 সালে, মানে যখন হচ্ছে একদম এক্সপেরিমেন্টটা শুরু হচ্ছে, সেই সময় যে ব্যাকটেরিয়াটা ছিল তার আরএনএ সিকোয়েন্স তারা করেছেন। এবং তার 50,000 জেনারেশন পরে, মানে 2008 সালে মোটামুটি, সেই সময় ব্যাকটেরিয়াদের কি অবস্থা, সেই সময় তারা কি কি আরএনএ তৈরি করছে সেই জিনিসটাও তারা সিকোয়েন্স করেছে। তো আমরা দুটো টাইম পয়েন্ট পেলাম, তাই না? একটা হচ্ছে এক্সপেরিমেন্টের একদম শুরুতে, আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টের মানে এটা তো কোনো শেষ নেই, কাজেই মাঝামাঝি বলা যাবে না, বাট 50,000 জেনারেশন পরে। তো এই দুটো পয়েন্ট থেকে যেহেতু আরএনএ সিকোয়েন্সিং ডেটা জেনারেট করা হয়েছে, কাজেই আমরা এখন হাইপোথিসিসটার খুব স্পেসিফিক একটা কি বলবো অ্যান্সার খোঁজার চেষ্টা করতে পারি। এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে, এই 50,000 জেনারেশনে যে ব্যাকটেরিয়া গুলো আছে, এই ব্যাকটেরিয়া গুলোর ডিএনএ থেকে কি এমন কোনো আরএনএ তৈরি হয়
যেটা মানে একদম গোড়াতে এক্সপেরিমেন্টের শুরুতে হতো না, এটা হচ্ছে এখন আমাদের প্রশ্ন। মানে নতুন জিনের বিবর্তন কি, সেই জেনারেল প্রশ্ন থেকে স্পেসিফিক করতে 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 আমরা এখন এখানে এসে পৌঁছালাম যে 50,000তম জেনারেশনের ব্যাকটেরিয়ার জিনোমে এমন কোনো ডিএনএ দেখা যায় যেখান থেকে এমন আরএনএ তৈরি হচ্ছে যেটা একদম আদিতে হতো না, এক্সপেরিমেন্টের শুরুতে হতো না। এটা হচ্ছে এখন আমাদের স্পেসিফিক হাইপোথিসিস হয়ে দাঁড়ালো। তো এটা এমন একটা হাইপোথিসিস যেটা হচ্ছে কম্পিউটার মোটামুটি বুঝতে পারে। কারণ আরএনএ সিকোয়েন্সিং, আরএনএ ডেটা যদি তাকে আমি দেই এবং আমি যদি বলি এমন আরএনএ বের করে দেখাও যেটা 50,000-এ আছে বাট শূন্যতে নেই, তাহলে তো এই কোশ্চেনটার অ্যান্সার বের হয়ে যায়, তাই না? খুব সহজভাবে যদি বলি। তো এতক্ষণ পর্যন্ত আমরা এমন একটা হাইপোথিসিসে এসে দাঁড়িয়েছি যে যে হাইপোথিসিসটা আসলে কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় অনুবাদ করা সম্ভব, যেটা কম্পিউটার বোঝে। তো আস্তে আস্তে আমরা হচ্ছে এই হাইপোথিসিসটা পর্যন্ত আসলাম। তো এর পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলতে চাই। আপনারা যারা আছেন দয়া করে একটু মনোযোগ দিয়ে আমার কথা শোনেন। আজকের সেমিনারে আমরা যত কথাবার্তা বলবো তার মধ্যে এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আমি যেটা বলতে যাচ্ছি, ঠিক আছে? আজকের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজি। কম্পিউটেশনাল বায়োলজি রিলেটেড প্যাচ আলোচনার জন্য আপনারা সবাই এসেছেন এবং আমার যে সেমিনারটা সেটার মানে আমার টকের বিষয়বস্তু হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজি। কিন্তু টকের আমি দেখতে পাচ্ছি 36 মিনিট হয়ে গেছে আমাদের সেমিনার শুরু। এখন পর্যন্ত আমি আপনাদেরকে কিন্তু প্রোগ্রামিং নিয়ে একটা কথাও বলিনি। এখন পর্যন্ত আমি আপনাদেরকে কোডিং নিয়ে একটা কথাও বলিনি। এখন পর্যন্ত আমি আপনাদেরকে কোন কোর্স করতে হবে, পাইথন শিখতে হবে, আর শিখতে হবে, এই ধরনের কোনো কিছু কিন্তু আপনাদেরকে বলিনি। সো ফার আমরা শুধুমাত্র বায়োলজি নিয়ে কথা বলে যাচ্ছি, তাই না? আমরা কথা বললাম একটা এক্সপেরিমেন্টাল সিস্টেম নিয়ে, জিন কাকে বলে সেটা নিয়ে, একটা এক্সপেরিমেন্ট আরএনএ সিকোয়েন্সিং কিভাবে করা হয় সেটা নিয়ে, সেটার মাধ্যমে আমরা কিভাবে একটা বায়োলজিক্যাল হাইপোথিসিস তৈরি করব সেই ব্যাপারটা নিয়ে, এই ধরনের বিভিন্ন বায়োলজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আমরা কথা বলে যাচ্ছি। এগেন 40 মিনিট হতে চললো আমাদের টকের, এখন পর্যন্ত আমরা এক লাইন কোডিং নিয়েও কোনো কথাবার্তা বলিনি। এর প্রেক্ষিতে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নেওয়া উচিত। এগেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন, সেমিনারে কোনো কথা শুনতে হবে না, জাস্ট একটা কথা শোনেন এবং এই কথাটা দয়া করে মনে রাখেন। শুনছেন? আমার কথা শুনেন? আপনি একটু রিঅ্যাক্ট করে যান, আপনি কি আমার কথা অ্যাটেনশন দিচ্ছেন কিনা, কারণ এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুনেন আমার জানের টুকরা ভাই বোনেরা, আমার কথাটা শুনেন। আমার কি বলবো, আপনাদেরকে কি নামে ডাকলে আপনাদের অ্যাটেনশন পাওয়া যাবে? আল্লাহর বান্দাবান্দিরা, আল্লাহর গোলামেরা, আমার কথা শুনেন। সংগ্রামী কমরেডস, আমার কথা শুনেন। আর কি নামে ডাকলে আপনারা আমার কথা শুনবেন? আমার কথা শুনেন, আমি যেটা বলতেছি আমার কথাটা শুনেন। কম্পিউটেশনাল বায়োলজির প্রথম ধাপ হচ্ছে বায়োলজি সম্পর্কে জানা। কম্পিউটেশনাল বায়োলজির দ্বিতীয় ধাপ হচ্ছে বায়োলজি সম্পর্কে জানা। কম্পিউটেশনাল বায়োলজির তৃতীয় ধাপ হচ্ছে বায়োলজি সম্পর্কে জানা। তারপর কম্পিউটেশনাল বায়োলজিতে আমরা কোডিং সম্পর্কে জানি, প্রোগ্রামিং সম্পর্কে জানি, কোর্স সম্পর্কে জানি, ডেটা অ্যানালিসিস সম্পর্কে জানি। এই সব কিছু হচ্ছে ভাই ব্রাদাররা, আমার বোনেরা, পরের আলাপ, ঠিক আছে? কম্পিউটেশনাল বায়োলজির প্রাথমিক এবং মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে বায়োলজি সম্পর্কে জানা। যদি বায়োলজি সম্পর্কে না জানেন তাহলে আপনাদের হাইপোথিসিস কোথা থেকে আসবে? এই যে এতক্ষণ পর্যন্ত আমরা এস্টাবলিশ করলাম যে আমরা কোন প্রশ্নটার উত্তর খুঁজে বের করার চেষ্টা করছি, এটার জন্য তো আমাদের বায়োলজি নিয়ে আলোচনা করতে হলো, তাই না? বায়োলজির বিভিন্ন কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হলো। এতক্ষণ পর্যন্ত আমরা এক লাইন কোড নিয়েও কথা বলি। যেই সব ব্যাপারে বিভিন্ন কোর্সে ফোকাস দেওয়া হয় বা বিভিন্ন মানুষ অনেক সময় বলেন যে অমুক কোর্স করো, এটা করো, সেটা করো, এগুলো সব পরের ব্যাপার। যদি আপনি বায়োলজিটা বোঝেন, যদি আপনার মাথায় একটা হাইপোথিসিস থাকে, সেই হাইপোথিসিসই আপনাকে বলে দেবে আপনাকে কি মানে কোন কোর্স শিখতে হবে, কোন কোর্স শিখতে হবে। এখন তো চ্যাট জিপিটি আছে, এগুলো অনেক সহজ হয়ে গেছে। এগুলো মেইন ব্যাপার না। কম্পিউটেশনাল বায়োলজির মেইন ব্যাপার এগুলো না। কম্পিউটেশনাল বায়োলজির মেইন ব্যাপার হচ্ছে বায়োলজি সম্পর্কে জ্ঞান এবং ইন্টারেস্টিং বায়োলজিক্যাল হাইপোথিসিস বের করা। এটা হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজির প্রাণ। এবং এই প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলি, সিয়াম ভাই যিনি হচ্ছে এই আইএসসিবি আরএসজির প্রতিষ্ঠাতা না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, ওনার সাথে আমি অনেক আগে একটা পডকাস্ট করেছিলাম এই বায়োইনফরমেটিক্স আর কম্পিউটেশনাল বায়োলজি বিষয়ে, এবং তার সাথে ঠিক এক্স্যাক্টলি এই ব্যাপারটা নিয়ে আমার কথা হয়েছিল। এবং সেখানে তিনি বলেছিলেন তিনি যখন ইএমবিএল ইবিআই, যেটা হচ্ছে পৃথিবীর অত্যন্ত বড় মাপের একটা বায়োলজিক্যাল ডেটা ইনস্টিটিউট, সেখানে কাজ করতে গিয়েছিলেন,
সো সেখানে তিনি কিভাবে কাজ শিখেছিলেন, সেখানে তার যে সুপারভাইজিং সায়েন্টিস্ট ছিলেন তিনি তাকে একটা প্রজেক্ট দিয়েছিলেন এবং তারপর সিয়াম ভাই জিজ্ঞেস করেছিলেন যে স্যার আমি এই প্রজেক্টটা কিভাবে করব। সুপারভাইজার বলেছিলেন যে তুমি বের করে নাও, ইউ নো বেটার। এটাই হচ্ছে অর্থাৎ মানে সুপারভাইজার কিন্তু তাকে বলেননি যে অমুক কোর্স শেখো, পাইথন আর এই সেই এসব কোনো কিছু কিন্তু তিনি বলেননি। তিনি তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রটা দিয়েছিলেন একজন কম্পিটিশনাল বায়োলজিস্টের, সেটা হচ্ছে একটা হাইপোথিসিস, একটা কাজ, একটা প্রজেক্ট। সেটা যদি আপনার কাছে থাকে, সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, বাকিগুলো কোনো ব্যাপার না। সে হাইপোথিসিস আপনাকে বলে দেবে কি করতে হবে না করতে হবে। এই যে যেমন ধরুন এতক্ষণ ধরে আমরা যে হাইপোথিসিসটার সাথে কথা হাইপোথিসিসটা ডেভেলপ করার চেষ্টা করছি, এই হাইপোথিসিস কিন্তু আমাদের বলে দিয়েছে আমাদের কোন ডেটা ব্যবহার করতে হবে, তাই না? এই হাইপোথিসিস কিন্তু আমাদের বলে দিয়েছে আমাদের আরএনএ সিকোয়েন্সিং ডেটা লাগবে। জিনের সংজ্ঞা থেকেই সেই ব্যাপারটা আমরা পাই। এবং লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্ট থেকে কি ধরনের আরএনএ সিকোয়েন্সিং ডেটা আমাদের দরকার সেটাও কিন্তু সে বলে দিয়েছে। তার মানে আমাদের মানে একটা বিশাল কাজ তো হয়েই গেল, ডেটা সিলেকশন, যেটা হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজি প্রজেক্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, তাই না? সো এই ব্যাপারটার উপর আমি অত্যন্ত মানে একটু টাইম নিয়ে কথা বললাম, একটু ফোকাস করলাম। আপনারা মনে রাখবেন কম্পিউটেশনাল বায়োলজি হচ্ছে বায়োলজির একটা শাস্ত্র। আবার বলি, কম্পিউটেশনাল বায়োলজি হচ্ছে বায়োলজির একটা শাখা, বায়োলজির একটা সাব ডিসিপ্লিন, বায়োলজির একটা ছোট শাস্ত্র, যেই শাস্ত্রে আমরা বায়োলজির সমস্যা সমাধান করি, আমরা বায়োলজি নিয়ে গবেষণা করি। কম্পিউটেশন বা কোডিং বা প্রোগ্রামিং শুধুমাত্র একটা টুল, কম্পিউটেশন বা সফটওয়্যার এটা আমাদের মেইন উদ্দেশ্য না। যদি আজকে বায়োইনফরমেটিক্স ক্লাস হতো তাহলে বলতাম যে সফটওয়্যার আমাদের মেইন উদ্দেশ্য, হয়তো সেই ক্ষেত্রে বায়োলজির গুরুত্ব অনেক বেশি। কিন্তু কম্পিউটেশনাল বায়োলজি হচ্ছে বায়োলজির সেই শাখা যেখানে আমরা বায়োলজি নিয়ে গবেষণা করি। কাজে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এমফেসিস হচ্ছে বায়োলজি সম্পর্কে জানা। এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু জোরালো ভাবে জানাতে চাই। ঠিক আছে, আমরা পরের সেকশনে যাই। একটু পরে হচ্ছে কি আপনাদের কাছ থেকে আমি হয়তো কোশ্চেন নেওয়া শুরু করব এই কাকুন্দার মাধ্যমে। তো ঠিক আছে, আমরা এতক্ষণ বায়োলজি নিয়ে কথা বললাম, এখন আমরা একটু প্রোগ্রামিং বা অ্যালগরিদম নিয়ে কথাবার্তা বলা শুরু করি। আমার এই রিসার্চ এক্সপেরিয়েন্সটা নিয়ে এর আগে আমি পাবলিকলি কথা বলেছি, কিন্তু এই প্রথম আমি মেথোডোলজির খুঁটিনাটি নিয়ে কথা বলছি, কারণ এটা একটা কম্পিউটেশনাল বায়োলজি সেমিনার। সো আপনাদের মেথড, আপনাদের প্রক্রিয়া, কাজের প্রক্রিয়া নিয়ে জানতে হবে। সো মেথোডোলজিটা কি, আমরা কিভাবে এই কাজটা করলাম, কিভাবে আমরা বের করলাম যে নতুন কোন ডিএনএ থেকে নতুন করে আরএনএ তৈরি হচ্ছে কিনা। তো ব্যাপারটা আমাদের অ্যাপ্রোচটা ছিল মোটামুটি এরকম। ধরে নিন এই মুহূর্তে এই যে একটা মানে কি বলবো একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার জিনোম অথবা জিনোমের কোনো একটা অংশ, ঠিক আছে? এটা হচ্ছে ডিএনএ এর সম্পূর্ণ অংশ। তো এই যে এখানে যে গোলাপি দুটো জায়গা দেখতে পাচ্ছেন, এই গোলাপি দুটো থেকে অলরেডি জিন আছে। মানে এমনি ব্যাকটেরিয়ার জিনোমে তো অনেক জিন থাকে, তাই না? একদম 100% জুড়েই যে জিন থাকে ব্যাপারটা তো তা নয়, বাট ব্যাকটেরিয়ার জিনোমের মধ্যে অনেক জিন আছে। তো এই মুহূর্তে জিনোমের যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দুটো জিন আছে, জিন 1 এবং জিন 2, এবং বাকি যে নীল জায়গাগুলো আছে সেখানে কোনো জিন নেই। জাস্ট মানে ফিগারটার মানে হচ্ছে এই। আমরা যেটা করলাম সমস্ত জিনোমটাকে বেশ কয়েকটা না মানে অসংখ্য ছোট 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 ভাগে ভাগ করে ফেললাম। মানে জাস্ট কম্পিউটেশনালি, মানে একটা সমস্ত ব্যাকটেরিয়ার, এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, তার জিনোম হচ্ছে 4.5 মিলিয়ন বেস পেয়ার, মানে 45 লাখ অক্ষর নিউক্লিওটাইড আর কি। এদেরকে আমরা মানে ছোট 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 অনেক ভাবে ভাগ করে ফেললাম, 400 বেস পেয়ারের ছোট 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 অসংখ্য ভাগে ভাগ করে ফেললাম। ভাগ করার পর যেই ভাগগুলো, এই প্রত্যেকটা ভাগকে আমরা বলি উইন্ডো, এই যেই ভাগ বা যে উইন্ডো গুলো জিনের মধ্যে গিয়ে পড়েছে, এক্সিস্টিং জিনের মধ্যে গিয়ে পড়েছে, সেগুলোকে আমরা রিমুভ করে ফেললাম। তার ফলে কোন উইন্ডো গুলো থাকলো, কোন ভাগগুলো থাকলো? এমন ভাগ যেসব জায়গায় গোড়াতে কোনো জিন ছিল না, তাই না? সেই ভাগগুলো আমরা পেলাম। এর ভিত্তিতে আমরা যে প্রশ্ন করলাম সেটা হচ্ছে এই অংশগুলোতে, এই যে জিনের বাইরে জিনোমের বিভিন্ন অংশ আছে যেখানে গোড়াতে কোনো জিন ছিল না, এই অজিন বা নন জিনিক অংশগুলোতে 50,000 জেনারেশনে গিয়ে আমরা কি নতুন করে কোনো আরএনএ তৈরি হতে দেখছি? এইটা হচ্ছে আমাদের স্পেসিফিক প্রশ্ন। মানে যেই জায়গাগুলোতে আগে কোনো জিন ছিল না সেখানে যে ডিএনএ রয়েছে সেখান থেকে কি কোনো নতুন আরএনএ তৈরি হচ্ছে কিনা, এই প্রশ্নটা আমরা হচ্ছে প্রোগ্রামিং ব্যবহার করে অ্যান্সার করার চেষ্টা করছিলাম। তো
পরের স্লাইডে যাওয়ার আগে প্রত্যেকটা স্টেপে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই জিনিসটা যে আপনারা করলেন কিসের ভিত্তিতে, বা কেন এই কাজটা করলেন, কেন এইভাবে জিনোমকে ভাগ করে দেখার চেষ্টা করলেন যে বিভিন্ন জায়গায় আরএনএ তৈরি হচ্ছে কিনা। ওয়েল, এর লজিকটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা দেখতে চাই যে জিনোম মানে প্রত্যেকটা অংশ একদম ছোট ছোট ভাগ করে কোথা থেকে কতটুকু আরএনএ তৈরি হচ্ছে সেই জিনিসটা আমরা দেখতে চাই। তো এটার জন্য হচ্ছে আমাদের মানে আগ্রহের জায়গা হচ্ছে সেগুলোই যেখানেতে গোড়াতে কোনো জিন ছিল না। কারণ আমরা নতুন জিনের বিবর্তন দেখতে চাচ্ছি, এখানে অরিজিনালি জিন আছে সে নিয়ে তো চিন্তা করে আমাদের দরকার নেই। বাট এই পার্টিকুলার অ্যাপ্রোচ আমরা পেয়েছি একটা পেপার থেকে। এই পেপারটা বের হয়েছে মনে হয় 2014 না 15 সালে। তারা হচ্ছে এই ইঁদুরের জিনোম নিয়ে একটা সিমিলার কাজ করছিলেন, এক্সপেরিমেন্টাল এভলিউশন না কিন্তু কাইন্ড অফ সিমিলার একটা কাজ। তো তাদের টেকনিকটাই আমরা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল এভলিউশন প্রেক্ষিতে ব্যবহার করেছি। তো এটা হচ্ছে আপনাদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ লেসন। আপনারা প্রায় জিজ্ঞেস করেন মানে অনেক ক্ষেত্রে যে অমুক কাজটা কিভাবে করব ইত্যাদি। সো পেপার পড়েন বস, পেপারের মধ্যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আছে। আপনি কোনো একটা কাজ কিভাবে করবেন, মেথড কিভাবে তৈরি করবেন, সবকিছুই কেউ না কেউ চিন্তা করে কোনো না কোনো একটা পেপার সেই ব্যাপারে পাবলিশ করে বসে আছে, লাইক মি। সো পেপারের মাধ্যমে আপনি কাজের এবং মেথডের সমস্ত আইডিয়া পেয়ে যাবেন। যাই হোক, তো এইভাবে এই জিনিসগুলো ভাগ করার পর আমরা যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে এই জিনোমের অজিন অংশগুলোতে এই 50,000 জেনারেশন পরে নতুন কোনো আরএনএ তৈরি হচ্ছে কিনা, এবং এর উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করব ওই আরএনএ সিকোয়েন্সিং ডেটার ভিত্তিতে। প্রথমে যে আরএনএ সিকোয়েন্সিং এর কথা বললাম, ঠিক আছে, পরের স্লাইডে আমি আপনাদেরকে কিছু ডেটা দেখাবো। ওকে, এটা হচ্ছে আমার প্রথম ডেটা স্লাইড। অনেকগুলো এরকম প্লট আমার পেপারে আছে, অবভিয়াসলি সবগুলো নিয়ে কথা বলা সম্ভব না, কিন্তু এটার উপর আমি একটু ফোকাস করতে চাই কারণ এটা ইন্টারেস্টিং এবং এখান থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। এটা একটা ইউনিক টাইপ অফ প্লট যেটার মাধ্যমে দেখানো হয় দুটো নমুনার মধ্যে আরএনএ এর বেশ কমে কোনো পরিবর্তন আছে, আরএনএ এর মধ্যে কোনো বেশ কম আছে কিনা। দুটো নমুনার মধ্যে সব জিন থেকে তো একই পরিমাণ আরএনএ তৈরি হবে না, তাই না? সো কোনটা থেকে বেশি হবে, কোনটা থেকে কম হবে ইত্যাদি। তো দুইটা নমুনার মধ্যে যে আরএনএ বা এক্সপ্রেশনের বেশ কম সেই জিনিসটা দেখানোর জন্য এই ধরনের একটা প্লট ব্যবহার করা হয়। এটা খুব হরহামেশাই ব্যবহার করা হয়। এই ধরনের প্লটকে বলা হয় ভলকেনো প্লট। ভলকেনো মানে মানে আগ্নেয়গিরি, দেখতে তো একটা আগ্নেয়গিরির মতো লাগছে, মানে এরকম করে ছড়িয়ে যাচ্ছে। সো আরএনএ সিকোয়েন্সিং ডেটা ভিজুয়ালাইজ করার জন্য এই ধরনের প্লট অত্যন্ত পপুলার। সো আমাদের এক্সপেরিমেন্টেও দুটো গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে এক্সপেরিমেন্টের একদম শুরুতে, শূন্য জেনারেশনে বলতে পারেন, আরেকটা গ্রুপ হচ্ছে 50,000তম জেনারেশন। তো এই প্লটের মাধ্যমে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ওই গোড়ার অবস্থার চেয়ে 50,000তম জেনারেশনে জিনোমের কোন কোন ভাগের মধ্যে, ওই যে জিনোমকে ছোট ছোট ভাগে ভাগ করেছি, কোন কোন ভাগের মধ্যে এই আরএনএ এর পরিমাণ তুলনামূলকভাবে কম বা বেশি। তুলনামূলকভাবে কম কি সেটা নিয়ে আমাদের জন্য চিন্তা না, তুলনামূলকভাবে বেশি কি সেটা হচ্ছে গিয়ে আমাদের জন্য চিন্তা, কারণ আমরা দেখতে চাই নতুন আরএনএ এর উদ্ভব হয়েছে কোন কোন জায়গায়। তো এই প্লটটা পড়ার উপায় কি আমি আপনাদেরকে বলে দেই। এক্স অ্যাক্সিস বরাবর আসে লেখা আছে হচ্ছে লগ টু ফোল্ড চেঞ্জ। সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা সিম্পলি এভাবে বোঝেন যে এটা হচ্ছে আরএনএ এর বেশ কম, মানে একদম গোড়ার তুলনায় 50,000তম জেনারেশনে আরএনএ এর বেশ কমের পরিমাণটা কি সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর দেখানো হয়েছে। এই ডান দিকে যত যাবেন ধনাত্মক সংখ্যার দিকে তত আরএনএ আরো বেশি তৈরি হচ্ছে একদম গোড়ার সিচুয়েশনের তুলনায়, এবং বাম দিকে যত যাবেন তত তুলনামূলকভাবে কম তৈরি হচ্ছে, এজন্য এই নেগেটিভ সাইড। মানে গোড়াতে একদম শুরুতে এই আরএনএ এর এক্সপ্রেশন অনেক বেশি ছিল, এখন সেটা কমে গেছে। এই বাম দিকের এই নীল পয়েন্টগুলো সেটা ইন্ডিকেট করে, আর ডান দিকের লাল পয়েন্টগুলো ইন্ডিকেট করে যেসব ক্ষেত্রে গোড়া থেকে এক্সপ্রেশনটা বেড়ে গেছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। লগ টু ফোল্ড চেঞ্জ করা হচ্ছে কারণ এই সংখ্যাগুলোর মানে র ডেটা না বসিয়ে এদেরকে একটু মানে লগ টু তে কনভার্ট করা হয়েছে, আর সেটা আমাদের আলোচনার জন্য অতটা রেলেভেন্ট। এবার আসুন ওয়াই অ্যাক্সিসে। ওয়াই অ্যাক্সিসে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়াই অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি সিগনিফিকেন্সের মাত্রা। এই যে দুটো নমুনার মধ্যে তুলনা করে আমরা বলছি অমুক জায়গায় 50,000তম জেনারেশনে এক্সপ্রেশনের পরিমাণ বেশি বা কম, এই বেশি পার্থক্যটা যে বলছি এটা কি একটা সিগনিফিক্যান্ট পার্থক্য, মানে পরিসংখ্যানের ভাষায় পার্থক্যটা কি মানে কোনো একটা মিনিং বা তাৎপর্য বহন করে, সেটাই হচ্ছে ওয়াই অ্যাক্সিস ভ্যালুটা দিয়ে দেখা যায়।
আম, তো এখানে আমাদের জন্য ওয়াই অ্যাক্সিসে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ যে সেখানে একটা লাল ডটেড লাইন যে আপনারা দেখতে পাচ্ছেন একদম হরাইজন্টালি চলে গেছে, এই ডটেড লাইনের উপরে যদি কোনো ভ্যালু থাকে তাহলেই সেটা সিগনিফিকেন্ট। এটার নিচে এই যে ছোট ছোট ভ্যালু আছে এই ব্যাপারগুলো আসলে অতটা সিগনিফিকেন্ট না। তার মানে মোটামুটি এখানে যত কিছু দেখতে পাচ্ছেন এই সব কটাই হচ্ছে সিগনিফিকেন্ট পরিবর্তন। আম, আরেকটা জিনিস বোঝার আছে এই প্লটের মধ্যে, এটা একটা কমপ্লিকেটেড প্লট, অনেক ধরনের ডেটা এনকোড করা। এই বড় বড় বৃত্ত যেগুলি সেগুলো হচ্ছে আমাদের সেই সব ভাগ যেগুলো এই জিনের বাইরের অংশগুলোতে পড়েছে, আর ছোট ছোট বৃত্ত যেগুলি সেগুলো হচ্ছে এই জিনের মধ্যের অংশগুলোতে পড়েছে। তো আমরা যেটা বললাম জিনের মধ্যের অংশগুলোতে কি পড়েছে সেটা আমাদের মাথা ব্যথা না, ওইসব জায়গায় তো অলরেডি জিন ছিল, আমরা নতুন জিনের বিবর্তন দেখতে চাই। সো যেই জায়গাগুলোতে আম, বড় বড় দাগ সেগুলি হচ্ছে গিয়ে নন জিনিক রিজিয়ন, এবং সেগুলোই আমাদের জন্য ইন্টারেস্টিং। এই বড় পয়েন্টগুলো, ছোট পয়েন্টগুলো আমরা ইগনোর করতে পারি। তো যাই হোক, এই প্লটটা মোটামুটি এক্সপ্লেন করলাম। এক্স অ্যাক্সিসে হচ্ছে আরএনএ এক্সপ্রেশনের বেশ কম, ওয়াই অ্যাক্সিসে এই লাল দাগের উপরে যেটা সেটা হচ্ছে এই বেশ কমটা সিগনিফিকেন্ট, এবং বড় দাগগুলো হচ্ছে জিনের বাইরে আরএনএ এর পরিমাণে একটা পার্থক্য দেখা যাচ্ছে একদম গোড়ার তুলনায় 50,000তম জেনারেশনে। তো এর প্রেক্ষিতে আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এইগুলোই কি আসলে আমাদের নতুন জিন কিনা? কারণ আমাদের হাইপোথিসিস কি ছিল, গোড়াতে জিনোমের এমন কোন জায়গা থেকে আরএনএ তৈরি হচ্ছিল কিনা, সরি গোড়াতে না, 50,000তম জেনারেশনে এমন কোন জায়গা থেকে আরএনএ তৈরি হচ্ছিল কিনা যেটা কি যেখান থেকে গোড়াতে কোনো আরএনএ তৈরি হচ্ছে না, মানে এই ধরনের কোনো কেস স্টাডি আমরা দেখেছি কিনা, এটা দেখছি কিনা, এটাই তো আমাদের গোড়ার প্রশ্ন ছিল, তাই না? সো লাল পয়েন্ট গুলো কাইন্ড অফ সেই ক্রাইটেরিয়া কাইন্ড অফ ম্যাচ করে, কারণ এইসব জায়গা গোড়া থেকে এই জিনের বাইরের জায়গা এর বড় বড় পয়েন্ট গুলো এগুলো হচ্ছে গোড়া থেকে এদের এক্সপ্রেশন বেড়ে গেছে, আরএনএ এর পরিমাণ বেড়ে গেছে। তাহলে কি আমরা বলতে পারি এরাই হচ্ছে নতুন জিন? এই ধরনের কোনো কনক্লুশন কি আমরা ড্র করতে পারি? বাস্তবতা হচ্ছে এই ধরনের কনক্লুশন আসলে আমরা ড্র করতে পারি না। সেটার কারণ কি, এই ব্যাপারে আপনাদের আরেকবার মনোযোগ দিতে হবে। কেন আমরা সেই কনক্লুশনটা ড্র করতে পারছি না? তার কারণ এই যে একদম প্রথমে ছবিটা আপনাদেরকে দেখালাম এটা জিনোমের একটা অংশ, এখানে গোলাপি দুটো অংশ হচ্ছে গিয়ে জিন, এবং যে অংশগুলোতে গোলাপি নেই সেগুলো হচ্ছে জিনের বাইরের অংশ। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে জানলাম যে জিনোমের মধ্যে এই অংশগুলোতেই জিন আছে এবং বাদ বাকি অংশে কোনো জিন নেই? এই জিনিসটা আমরা কিভাবে জানলাম? মানে এটা তো জানার কোনো অটোমেটিক উপায় নেই, তাই না? এগুলো হচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন। মানে আমাদের এমন কোনো গ্যারান্টি নেই যে এই যে আমরা দাবি করছি এইসব জায়গাতে জিন নেই আসলেই সেই জায়গায় কোনো জিন নেই, সেটা কিন্তু আমরা অত জোর দিয়ে বলতে পারি না। বিজ্ঞানীরা প্রত্যেকটা জিনোম নিয়ে গবেষণা করে একটা সিদ্ধান্তে পৌঁছান প্রবাবলি এইসব জিনোমের এইসব জায়গায় জিন আছে, বা তার মানে সেই কনক্লুশন যে একদম 100% সলিড সবসময় ব্যাপারটা তা নয়। এমন হতেই পারে এমন অনেক জিন জিনোমের মধ্যে আছে যেটা এখনো তারা ডিটেক্ট করেননি বা এখনো তারা শনাক্ত করেননি, হতেই পারে, এটা অসম্ভব কিছু না। এটা সবচেয়ে ভালো প্রমাণ হচ্ছে গিয়ে মানুষের জিনোম। আমরা জানি মানুষের জিনোমের মোটামুটি যে 300 কত 300 কোটি, হ্যাঁ 300 কোটির মতো অক্ষর আছে, সেই 300 কোটি অক্ষরের মধ্যে মাত্র 1% দিয়ে প্রোটিন তৈরি হয়, মানে 1% জিনোম দিয়ে সেখান থেকে আরএনএ হয়ে প্রোটিন তৈরি হয়, বাকি 99% অংশ থেকে আমরা যতদূর জানি কোনো প্রোটিন তৈরি হয় না। তো সেভাবে দেখলে মানুষের জিনোমের সংখ্যা মোটামুটি, জিনোমে জিনের সংখ্যা মোটামুটি 20,000। কিন্তু বিগত 15-20 বছরে আমরা যেটা আস্তে আস্তে জানতে পারছি সেটা হচ্ছে যেসব জায়গা থেকে প্রোটিন তৈরি হয় না সেসব জায়গা থেকে প্রোটিন না তৈরি হলেও আরএনএ তৈরি হয়, এবং সেই আরএনএ দেহের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এদেরকে আমরা বলি আরএনএ কোডিং জিন। মানে জিন হতে হলে যে প্রোটিন তৈরি করতে হবে নেসেসারিলি ব্যাপারটা তা নয়, একটা জিন থেকে আরএনএ তৈরি হলেও সে আরএনএ দেহের বিভিন্ন কাজ করতে পারে, এদেরকে আমরা বলি আরএনএ কোডিং জিন। এবং যতই দিন যাচ্ছে এই আরএনএ কোডিং জিন আমরা ততই নতুন নতুন আবিষ্কার করছি মানুষের জিনোমের মধ্যে। প্রত্যেক দিনই বা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসেই আমরা কোনো না কোনো নতুন একটা অংশ খুঁজে পাচ্ছি আমাদের জিনোমের মধ্যে যেটার একটা ফাংশন আছে, যেটা একটা আরএনএ তৈরি করছে, যেটার কথা আমরা আগে জানতাম না। সো এটা একটা এক্সাম্পল যেটা ডেমনস্ট্রেট করে আমাদের জিনোমের মধ্যে কি কি জিন আছে, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ডিসকভারি বা আবিষ্কারের প্রক্রিয়া, তাই না? এই মুহূর্তে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আমরা সব জিন খুঁজে বের করেছি, একটা মানুষের ক্ষেত্রে বলতে পারি না, এবং টু বি অনেস্ট একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও বলতে পারি না। কাজেই আমরা যে প্রথমে দাবি করলাম যে এই গোলাপি জায়গাগুলোতে জিন আছে এবং বাকি জায়গাগুলোতে জিন নেই,
সেটা আসলে অত সলিড দাবি নয়। আমরা জাস্ট মানে ওই অ্যানোটেশনের ভিত্তিতে আমরা নির্ভর করতে পারি না। এমন হতে পারে যে এই জায়গা থেকে আসলে এই জায়গায় যে অংশগুলো ছিল সেখান থেকে আসলেই নতুন আরএনএ তৈরি হচ্ছে, কিন্তু গোড়ায় তৈরি হচ্ছিল না। কিন্তু হোয়াট ইফ ওই জায়গায় আসলে অরিজিনালি একটা জিন ছিল, বাট আমরা সেটা জানি না, সেটা আমরা এখনো ডিসকভার করি। এটা হতে পারে না? এটা খুবই একটা লাইভ পসিবিলিটি। তো এই জটিলতায় আমরা এসে উপনীত হলাম। এখন আমাদের চিন্তা করতে হবে এই জটিলতা থেকে বের হওয়ার উপায় কি। লুকানো জিন, মানে এটাই হচ্ছে আমাদের মেইন কোশ্চেন, এইসব জায়গায় কোনো লুকানো জিন আছে কিনা। আচ্ছা, অনেকক্ষণ কথা বলছি, অলমোস্ট 1 ঘন্টা। আমি একটু 1 মিনিট ব্রেক নেই। সো ফার আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন, অথবা আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন আমার কথা কি বোধগম্য হচ্ছে, মোটামুটি আমার লজিক কি আপনারা বুঝতে পারছেন, একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা যে আগাচ্ছি সেই ব্যাপারটা কি একটু বুঝতে পারছেন? আপনারা একটু কমেন্ট করে আমাকে আশ্বস্ত করেন যারা অ্যাটেন্ডেন্সে আছেন আর কি। আচ্ছা, বেশ কিছু রিয়াক্ট দেখতে পাচ্ছি, কমেন্ট অবশ্য দেখছি না। আচ্ছা, আশা করি যে রিয়াক্ট মানে হচ্ছে গিয়ে মোটামুটি আমার কথা আপনারা ধরতে পারছেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। তো এখন আমরা যে জটিলতার মধ্যে এসে পৌঁছলাম সেটা হচ্ছে আমরা এই গ্যারান্টি দিতে পারছি না যে এই জায়গাগুলোতে আসলেই কোনো জিন ছিল। আচ্ছা, ঠিক আছে, একজন জিজ্ঞেস করছেন প্লিজ এক্সপ্লেইন দ্য গ্রাফ अगेन। ঠিক আছে, আরেকবার এক্সপ্লেইন করার চেষ্টা করি। যে কোনো গ্রাফ বোঝার উপায় হচ্ছে এক্স অ্যাক্সিসে কি আছে এবং ওয়াই অ্যাক্সিসে কি আছে এই ব্যাপারটা বোঝা। ঠিক আছে, এই দুটো জিনিস বুঝলেই আপনারা বুঝতে পারবেন এই প্লটে কি বোঝানো হচ্ছে। এক্স অ্যাক্সিসে যে ব্যাপারটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে 0তম জেনারেশন থেকে এক্সপেরিমেন্টের 50,000তম জেনারেশনে আরএনএর পরিমাণে কোনো বেশি বা কম হচ্ছে কিনা। যত আমরা ডান দিকে যাই, যত ধনাত্মক সংখ্যা দিতে যাই, তত হচ্ছে গোড়ার তুলনায় এক্সপ্রেশনের পরিমাণ বেড়েছে। আর যত আমরা ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যার দিকে যাই, তত হচ্ছে গোড়ার তুলনায় এক্সপ্রেশনের পরিমাণ কমেছে। আর এই ডিফারেন্সটা, এটা কি সিগনিফিকেন্ট ডিফারেন্স কিনা, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা, সেটা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসে দেখানো হচ্ছে। যত উপরের দিকে যাওয়া হচ্ছে তত এর সিগনিফিকেন্স বেশি। কিন্তু আমাদের পারপাসের জন্য এই লাল ডটেড লাইনের উপরে যে পয়েন্টগুলো আছে সবই হচ্ছে সিগনিফিক্যান্ট। তার মানে মোটামুটি এখানে যে পয়েন্ট দেখতে পাচ্ছেন সবকিছুই আপনারা সিগনিফিক্যান্ট ডিফারেন্স হিসেবে ট্রিট করতে পারেন। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই বড় বড় পয়েন্ট যেগুলি, সেগুলো হচ্ছে এই জিন বাদ দিয়ে অন্যান্য অংশগুলো থেকে এসেছে। তো এটার মাধ্যমে আমরা যে ব্যাপারটা বুঝতে পারি সেটা হচ্ছে এই যে লাল পয়েন্টগুলো, এগুলোর এক্সপ্রেশন মানে গোড়ার বা 0তম জেনারেশনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। যেমন যে এই পয়েন্টটার দিকে দেখাই, এই যে এখানে একটা গোল পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টটা দিয়ে কি বোঝানো হয়? এটা হচ্ছে জিনোমের এমন একটা অংশ, এই যে জিনোমকে আমরা অসংখ্য ভাগে ভাগ করেছি, তার মধ্যে এমন একটা ভাগ যেটা এই অ্যানসেস্টরের তুলনায় এই পরিমাণ বেশি আরএনএ তৈরি করছে। এবং এই পার্থক্যটা অবশ্যই সিগনিফিকেন্ট, কারণ এটি লাল দাগের অনেক উপরে আছে। এটা একটা এক্সাম্পল। একইভাবে নীল পয়েন্টটা দিয়ে যদি প্রশ্ন করেন এটা কি, এটা এমন একটা মানে জিনোমের অংশ যেটা হচ্ছে অ্যানসেস্টরের তুলনায় এর এক্সপ্রেশন অনেক কমে গেছে, এবং সেই ডিফারেন্সটা হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট, কারণ এটা লাল দাগের উপরে আছে। একজন প্রশ্ন করেছেন সিগনিফিকেন্স কি 0 এর সাথে কম্পেয়ার করা হয়েছে? হয় না, সিগনিফিকেন্স হচ্ছে গিয়ে আপনারা জানেন মনে হয় স্ট্যাটিস্টিক্স এর সিগনিফিকেন্সের একটা মাত্রা এমনিতে আমরা ধার্য করি 0.05। পি ভ্যালুর 0.05 এর নিচে যদি থাকে মোটামুটি সেটাকে আমরা সিগনিফিকেন্স বলি। সো এখানেও আসলে 0.05টাকেই সেভাবে সিগনিফিকেন্স হিসেবে দেখানো হচ্ছে। যদি এখানে আমরা পি ভ্যালুটা এক্স্যাক্টলি ওয়াই অ্যাক্সিসে প্লট করিনি, পি ভ্যালুটাকে লগ করে সেটা ঋণাত্মক মান ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে প্লটটা দেখতে সুন্দর দেখায়। ভলকেনো প্লট এভাবেই বানানো হয়। এটা হচ্ছে ভলকেনো প্লটের একটা জিনিস, যে পুরো জিনিস একদম উপরে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি নেগেটিভ বানানো হতো তাহলে এরকম হয়ে থাকতো, এটা দেখতে অত সুন্দর দেখাতো না। তো সব পেপারে এরকম একটা টেকনিক জাস্ট দেখার সুবিধার জন্য এভাবে করা হয়। এই ইসেটা, সেই ব্যাপারটা আমরা করছি। ওকে, তাহলে চলুন মুভ অন করি। ধন্যবাদ কোয়েশ্চেনের জন্য এবং অন্যান্য ইন্টারাকশনের জন্য। তো
তো ঠিক আছে, আমরা যেখানে ছিলাম আমরা একটা জটিলতা এসে উপস্থিত হলাম যে আমরা জানি না এই জায়গাগুলোতে আসলেই কোনো লুকানো জিন আছে কিনা। তো এখন আমাদের যেটা করতে হবে এই লুকানো জিন বের করার একটা টেকনিক বার করতে হবে এবং এটা রুল আউট করতে হবে। যে এই লুকানো জিন আমরা কিভাবে হ্যাঁ রুল আউট করতে হবে আমরা লুকানো জিন কিভাবে আম, লুকানো জিন যে নেই আর কি, সেই জিনিসটা এস্টাবলিশ করতে হবে। তো দেখুন, আমরা আবার একটু বায়োলজিতে ফিরে যাই। আমরা 2 মিনিট কম্পিটিশন নিয়ে কথা বললাম। যদি ওই জায়গায় কোনো জিন থেকে থাকে তাহলে কোনো না কোনো প্রেক্ষিতে তো তার এক্সপ্রেশন হবে, তাই না? একটা জিন যদি বাস্তবিক জিন হয় সে তো অনন্তকাল ধরে সাইলেন্ট থাকে না, অনন্তকাল ধরে অপ্রকাশ্য থাকে না, তাই না? আমি নিশ্চিত আমার লিভারের মধ্যে, আমার লিভারের টিস্যুতে কিছু জিন আছে যেগুলো হচ্ছে ব্রেইনে এক্সপ্রেসড হয় না। ব্রেইনে কিন্তু আমাদের সেখান থেকে কোনো আরএনএ তৈরি হয় না। মানে বিভিন্ন প্রেক্ষিতে আমাদের বিভিন্ন জিনের এক্সপ্রেশন বা প্রকাশ ঘটে। এই কথাগুলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এমনিতে ধরেন নর্মাল কন্ডিশনে একটা ব্যাকটেরিয়া কোনো জিন এক্সপ্রেস করছে না, কিন্তু তার মানে এই না যে কোনো না কোনো কন্ডিশনে সে সেটা করবে না। হ্যাঁ, লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশগুলোর কোনো এক্সপ্রেশন হচ্ছে না, কিন্তু আহ, আমাদের চেক করা উচিত যে অন্যান্য যেসব কন্ডিশন আছে, অন্যান্য যেসব পরিবেশে ইকোলাই গ্রো করে, ইকোলাই ব্যাকটেরিয়া, সেসব প্রেক্ষিতে কি কোথাও আমরা দেখতে পারি যে সেখান থেকে আরএনএ তৈরি হচ্ছে। যদি দেখি ওইরকম অন্য প্রেক্ষিতে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে আমরা মোটামুটি কনক্লুশন টানতে পারি যে না, এখানে আসলেই একটা লুকানো জিন আছে, কিন্তু সেটা এই লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্টে কোনো এক্সপ্রেসড হচ্ছে না। এই ব্যাপারটা বের করার উপায় কি? এটা হচ্ছে হাইপোথিসিসের মধ্যে একটা ছোট্ট হাইপোথিসিস। ব্যাপারটা কাইন্ড অফ এরকম। এই ব্যাপারটা বের করার উপায় হচ্ছে আমরা খুঁজে বের করলাম এটা ছাড়া ইকোলাই অন্য কোন কোন জায়গায় এক্সপ্রেশন বা আরএনএ হয় সেটা নিয়ে কি কি লাইব্রেরি অ্যাভেলেবল, সেই জিনিসগুলো আমরা খুঁজে বের করলাম। এই এর কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি স্লাইডে। বাম দিকের পেপারটা মনে হয় বের হয়েছে 2017 সালে। সেখানে তারা যেটা করেছিলেন, ইকোলাইকে বিভিন্ন পরিস্থিতিতে গ্রো করেছিলেন। কখনো তারা গ্লুকোজ দিয়েছিলেন খাবার হিসেবে, কখনো গ্লিসারল, কখনো গ্লুকোনেট, কখনো ল্যাকটেট, মানে বিভিন্ন খাবার দিয়ে তাদেরকে গ্রো করেছিলেন। আবার যে মিডিয়ায় তাদেরকে গ্রো করেছিলেন সেখানে সল্টের পরিমাণ চেঞ্জ করেছিলেন, কোথাও অনেক বেশি সোডিয়াম দিয়েছিলেন, কখনো ম্যাগনেসিয়াম দিয়েছিলেন ইত্যাদি। আবার আপনারা হয়তো জানেন, যদি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট থেকে থাকেন অথবা এমনি বায়োলজির জেনারেল নলেজ যদি থাকে, ব্যাকটেরিয়ার মানে গ্রোথ বা বংশবৃদ্ধির কয়েকটা স্টেজ আছে। একদম শুরুতে একরকম, তারপর যখন সে অনেক অনেক বংশবৃদ্ধি করে তখন ব্যাপারটা আরেক রকম, মানে বিভিন্ন গ্রোথ ফেজ আছে ব্যাকটেরিয়ার গ্রোথে। সো এরকম বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন কন্ডিশনে, বিভিন্ন ধরনের খাবারে, বিভিন্ন ধরনের লবণের প্রেক্ষিতে তারা আসলে মেপে দেখেছিলেন ব্যাকটেরিয়ার ডিএনএ কোন কোন অংশ থেকে আরএনএ তৈরি হয়। তো মোটামুটি এটা একটা কম্প্রিহেন্সিভ পিকচার, তাই না, যে ব্যাকটেরিয়ার ডিএনএ কোথাও থেকে কোথা থেকে আরএনএ তৈরি হতে পারে। এই ডেটাবেসটা আমরা ব্যবহার করেছিলাম। আর এটা হচ্ছে আরেকটা ডেটাবেস, এটা কাইন্ড অফ লাইক পেপারের মতো। সেখানে তারা 3,500 ইকোলার আরএনএ সিকোয়েন্সিং লাইব্রেরি বা ডেটা সেট জোড়া দিয়ে দেখেছিলেন যে ইকোলার কোন কোন জায়গা থেকে আরএনএ তৈরি হয়। তাহলে এই দুটো মিলিয়ে মোটামুটি আমরা বলতে পারি, এই দুটো পেপার মিলিয়ে আমরা দেখতে পারি যে ইকোলার কোন কোন জায়গা থেকে আরএনএ তৈরি হয় অন্য কোনো কন্ডিশনে, সেটা একটা কমপ্লিট লিস্ট, একটা কমপ্লিট তালিকা পাওয়া সম্ভব। এই জিনিসটা হচ্ছে গিয়ে এই দুটো পেপারের ভিত্তিতে করা সম্ভব। সো আমরা যেটা করলাম সেটা অত্যন্ত সিম্পল। যেই জায়গাগুলোতে আমরা হচ্ছে দেখছিলাম যে ইনফ্যাক্ট হাইপোথিসিসটা এর প্রেক্ষিতে আরেকবার রিফাইন করে বলি। আমরা হচ্ছে যদি দেখি অন্য কোনো কন্ডিশনে আরএনএ তৈরি হচ্ছে ইকোলার কোনো জায়গা থেকে, তাহলে আমরা ধরে নেব সেখানে একটা লুকানো জিন আছে। তো এটা যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের হাইপোথিসিসের চেহারা মোটামুটি দাঁড়ায় এরকম, নতুন জিনের বিবর্তন হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। এই লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্টের 50,000তম জেনারেশনে আমরা কি এমন কোনো ডিএনএ দেখি যেখান থেকে এমন আরএনএ তৈরি হচ্ছে যেটা গোড়াতে তো আরএনএ তৈরি করতো নাই, বরং অন্যান্য ডেটাবেসেও ইকোলার অন্যান্য কোনো প্রেক্ষিতেও কখনো কোনো আরএনএ তৈরি করতো না। এই ধরনের কোনো কিছু আমরা হচ্ছে দেখি কিনা, এটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় কাইন্ড অফ ক্রাইটেরিয়া। সো আমি লক্ষ্য করলাম আমরা আসলে 1 ঘন্টার উপরে চলে গেছি, সো কিছু জিনিস আমি একটু স্কিপ করি। হ্যাঁ, তো এই জিনিসটা জাস্ট আমি খুব সংক্ষেপে বলি। আপনারা হয়তো জানেন যে ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হতে হয় তাহলে কিছু সিগন্যাল থাকা লাগে। এখান থেকে যদি ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, যে ট্রান্সক্রিপশন স্টার্ট কথাটা যেখানে লেখা আছে, তাহলে তার ঠিক আগের অংশে
কিছু সিগন্যাল সিকোয়েন্স থাকতে হবে। সেই সিগন্যাল সিকোয়েন্সের ভিত্তিতে সেল বুঝতে পারে যে এই জায়গা থেকে আমাদের আরএনএ তৈরি করতে হবে, এই জায়গা থেকে ট্রান্সক্রিপশনের প্রক্রিয়াটা শুরু হচ্ছে। এটা হচ্ছে কাইন্ড অফ সেলের ইন্টারনাল একটা ল্যাঙ্গুয়েজ। সো আমরা যে জিনগুলো নতুন জিনগুলো ডিটেক্ট করছিলাম, এই ক্ষেত্রে আমাদের আরেকটা শর্ত ছিল, হ্যাঁ এটা নতুন আরএনএ তৈরি করতে হবে এবং এই জায়গায় কোনো লুকানো জিন থাকতে পারবে না, এগুলো ডেফিনেটলি শর্ত। বাট এট দ্য সেম টাইম এদের ঠিক আগের জায়গায় আপস্ট্রিম এই অংশটাতে একটা একটা নতুন মিউটেশন বা নতুন ধরনের পরিবর্তন থাকতে হবে। মানে আমাদের মাথার পিকচারটা ছিল কাইন্ড অফ এরকম যে ব্যাকটেরিয়ার জিনোমের একটা অংশ, সেখানে কোনো আরএনএ তৈরি হচ্ছিল না, কারণ সেখানে কোনো প্রোমোটার বা সুইচ ছিল না, এমন কোনো সিগন্যাল সিকোয়েন্স ছিল না যেটার মাধ্যমে সেল বুঝতে পারে যে এখান থেকে আমার আরএনএ তৈরি করতে হবে। কিন্তু এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ে 50,000 জেনারেশন চলাকালীন সময়ে কোনো সময়ে ডিএনএ তে একটা পরিবর্তন হয়েছে, এটার ফলে নতুন প্রোমোটার বা একটা সুইচ তৈরি হয়েছে, যেটার ফলে এখন এই জায়গা থেকে আরএনএ নতুন আরএনএ তৈরি হচ্ছে। এটা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা সামনে দেখব, যদি এই মুহূর্তে আপনারা নাও বোঝেন। কিন্তু আমি জাস্ট এই পয়েন্টটাই এস্টাবলিশ করার চেষ্টা করছি যে আমাদের হাইপোথিসিসটা আমরা আরো রিফাইন করলাম এই লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্টের। 50,000তম জেনারেশনে কোনো নতুন জিন তৈরি হয়েছে কিনা সেটার জন্য এখন আমাদের তিনটা ক্রাইটেরিয়া টোটাল। এক নাম্বার, গোড়াতে এটা আরএনএ তৈরি করতো না। দুই নাম্বার, অন্য কোনো পরিস্থিতিতে আরএনএ তৈরি করতো না, অর্থাৎ এখানে কোনো লুকানো জিন নেই। এবং তিন নম্বর, এর ঠিক আগের অংশে একটা নতুন মিউটেশন হয়েছে। সেটাও কি আমরা সেটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। তো যাই হোক, এত কিছু বলার মাধ্যমে, ডিটেল গুলো গুরুত্বপূর্ণ না, এত কিছু বলার মাধ্যমে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজি আসলে এই খড়ের গাদায় সূচ খোঁজার মতো একটা এক্সারসাইজ। এই যে এত এত ডেটা, লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্টের এত ডেটা, আমরা আরএনএ সিকোয়েন্সিং ডেটা নিয়ে কথা বলছি, কিন্তু ডিএনএ সিকোয়েন্সিং ডেটাও তো আসছে। এই খড়ের গাদা থেকে একটা সূচ আছে, সেই সূচটা আমাদের খুঁজে বের করতে হবে। সেই সূচ পর্যন্ত যাতে আমরা পৌঁছাতে পারি, এজন্যই আমরা স্টেপ বাই স্টেপ ফিল্টার করে 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 খড় সরাচ্ছি আর কি। আর সেই সূচ সেই ফিল্টারিং প্রক্রিয়া, এটা কি আমরা কাইন্ড অফ কম্পিউটেশনাল বায়োলজির অর আই গেস সফটওয়্যারের ভাষায় বলি পাইপলাইন। মানে পাইপলাইন হচ্ছে অনেকগুলি স্টেপের সমষ্টি, অথবা অ্যালগরিদম কথাটা অত অ্যাপ্রোপ্রিয়েট না, আই গেস পাইপলাইন ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে কাইন্ড অফ একটা ফ্লো চার্ট, যেটা আমার পেপারে ছিল, এটা আপনাদের বুঝতে হবে না। বাট পয়েন্ট হচ্ছে এরকম স্টেপ বাই স্টেপ এগিয়ে, খড়ের গাদা থেকে আরএনএ সিকোয়েন্স থেকে স্টেপ বাই স্টেপ এগিয়ে হচ্ছে আমরা বের করেছি কয়েকটা অংশ পাওয়া যায় কিনা ডিএনএ, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ম্যাচ করে, আমাদের হাইপোথিসিসের তিনটা ক্রাইটেরিয়া ম্যাচ করে। তো কম্পিউটেশনাল বায়োলজি এক্সারসাইজ হচ্ছে গিয়ে এরকম, একটা খড়ের গাদা দিয়ে আপনি শুরু করবেন, আপনার একটা হাইপোথিসিস থাকবে, আপনার কিছু ক্রাইটেরিয়া থাকবে, এবং তারপর সেই ক্রাইটেরিয়া এবং হাইপোথিসিস ব্যবহার করে এই খড় সরাতে 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 এক পর্যায়ে আপনারা হচ্ছে সূচের কাছে পৌঁছবেন, এবং সেটাই আপনাদের অভিষ্ট লক্ষ্য। কাইন্ড অফ কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে চিন্তা করার একটা প্রক্রিয়া হলো এরকম। তো চলুন আমরা আমাদের হাইপোথিসিসে ফিরে যাই। অবশেষে আমি আপনাদেরকে কিছু রেজাল্ট বলি। প্রশ্ন হচ্ছে, আমরা যে প্রশ্নটা দিয়ে গোড়াতে শুরু করেছিলাম যে এই 50,000 জেনারেশনে নতুন কোনো জিন তৈরি হয়েছে কিনা যেটা আমাদের ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করে। এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা আমাদের স্টাডিতে দেখেছি যে হ্যাঁ, এরকম আসলেই নতুন জিন তৈরি হয়েছে 9টা এরকম নতুন ডিএনএ এর অংশ আমরা দেখতে পাচ্ছি, যেটা গোড়াতে কোনো আরএনএ তৈরি করতো না, সেখানে কোনো লুকানো জিন নেই, এবং সেখানে একটা মিউটেশন হয়েছে, এর ফলে এখান থেকে এখন আরএনএ তৈরি হচ্ছে। এই ধরনের 9টা কেস আমরা পেলাম। তো প্রথমে আমরা জানতাম না আমরা কি একটা কেসও পাবো কিনা, কিন্তু যেহেতু এতগুলো কেস পেয়ে গিয়েছি, এখন আমরা ব্যাপারটা নিয়ে একটু এক্সাইটেড যে আমরা 9টা কেস পেয়ে গিয়েছি। এখন এই 9টা কেস থেকে আমরা ফার্দার আরো নতুন হাইপোথিসিস বা প্রশ্ন করতে পারি। এটা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট অংশ, কারণ আমাদের টকের নেক্সট অংশ আশা করি 15-20 মিনিটের বেশি লাগবে না। বাট এই পর্যায়ে আমি একটু ব্রেক দিই, এটা হচ্ছে কাইন্ড অফ ন্যাচারাল একটা পয়েন্ট। এই পর্যন্ত যে আলোচনাটা করলাম নতুন জিনের বিবর্তন কিভাবে আমরা এক্সপেরিমেন্টে খুঁজে বের করছি, এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা কমেন্ট থাকলে করতে পারেন। থ্যাংক ইউ প্রশ্নটা হাইলাইট করার জন্য। আমার মনে হয় এটা নিয়ে একদম শেষে কথা বললে ভালো হবে, এটার সাথে আমাদের মূল টকের কোনো সম্পর্ক নেই। তাহলে শেষে আরেকবার যদি ফোকাস করেন তখন সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো।
আমি একটু কুইকলি দেখি আমি যে লিংকটা শেয়ার করেছি সেখানে কি কোনো প্রশ্ন করছেন কিনা। No? Okay, no problem. আচ্ছা ঠিক আছে, আপনাদের সেরকম প্রশ্ন দেখছি না, তাহলে আমরা এগিয়ে যাই। আম, আমাদের কম্পিউটেশনাল বায়োলজি রিলেটেড এই কাইন্ড অফ এক্সপ্লোরেশন। ঠিক আছে, তো সোফার আমরা দেখলাম আমরা 9টা কেস পেয়েছি যেগুলো কাইন্ড অফ আমাদের নতুন জিনের সংজ্ঞার সাথে মিলে যায়। তার মানে আসলেই আমরা এক্সপেরিমেন্টাল পর্যায়ে চাক্ষুষ কিছু ডিএনএ ডিটেক্ট করেছি যেগুলো আসলে নতুন জিন হিসেবে কাজ করতে পারে। প্রাথমিক যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এগোনোর আগে এই একজন একটা প্রশ্ন করেছেন, এটা একটু কাইন্ড অফ মেথোডোলজির সাথে রিলেভেন্ট। সো কাপন দা এই প্রশ্নটা একটু নিতে চাচ্ছি। এইমাত্র যে প্রশ্নটা দেখলাম, আশিক দাস প্রশ্ন করেছেন জিন সিকোয়েন্সিং তথ্যগুলো কিভাবে কম্পিউটারে ইনপুট করতে। এই জিন সিকোয়েন্সিং তথ্য তো সবই এফটিজিসি এই টাইপের জিনিস। এগুলো এগুলো কম্পিউটারে ইনপুট করার নানা ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম আছে। মানে এজন্য হচ্ছে প্রোগ্রামিং এর দিকগুলো একটু শিখতে হবে। তো এই পর্যায়ে এসে আপনাদের মানে যখন আমরা একটা হাইপোথিসিস চলে এসেছে এবং মোটামুটি বায়োলজিটা নিয়ে জানতে পেরেছি, তখন আপনার একটু ইউটিউব বা এই ধরনের অন্যান্য রিসোর্স ব্যবহার করে জানা উচিত যে কিভাবে আমরা ডিএনএ সিকোয়েন্সিং যেটা কম্পিউটারে অ্যানালাইজ করব। এই ব্যাপারটা আমাদের জানা উচিত। তো সেটা কিভাবে, সেটার কিছু রিসোর্সেস আমি হয়তো এই টকের শেষে অংশ দেবো। ঠিক আছে, জি সেটাই হচ্ছে গিয়ে মোটামুটি। আচ্ছা, সাদমান সাকিবের প্রশ্ন এই এই ব্যাপারে আমরা আসছি। এটা নিয়ে এটা মানে সোফার আমরা আলোচনা করলাম যে 9টা জিনিস পেয়েছি, কি ব্যাপার সেগুলো নিয়ে আমরা পরের অংশে। ঠিক আছে, তো আমাদের বেসিক কোয়েশ্চেনের অ্যান্সার যেহেতু আমরা পেলাম, এখন আমরা হচ্ছে এই 9টা নিয়ে আমরা নতুন কিছু হাইপোথিসিস বা নতুন কিছু প্রশ্ন আমরা এবার রাখতে পারি। সেটা হচ্ছে এই 9টার আবির্ভাব আমরা বলছি 50,000 জেনারেশনে হয়েছে, কিন্তু কখন হয়েছে, কোন পয়েন্টে হয়েছে, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এরা কিভাবে আবির্ভাব হলো, যে চেহারা কিরকম, কোন প্রক্রিয়ায় মানে একদম নতুন একটা আরএনএ তৈরি করা শিখে যায় একটা সেল, এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে সোফার আমরা কথা বলছি জাস্ট আরএনএ তৈরি নিয়ে, কিন্তু এই আরএনএ থেকে কি নতুন কোনো প্রোটিন তৈরি হয়েছে কিনা, সেটা হচ্ছে কি এখানে একটা রেলেভেন্ট প্রশ্ন। তো এগোনোর আগে আমি আপনাদেরকে বলতে চাই যে এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা হাইপোথিসিস থেকে আপনি নতুন হাইপোথিসিস পেতে পারেন, মানে একটা হাইপোথিসিস থেকে যদি আপনি একটা রেজাল্ট বা ফাইন্ডিং পান, সেটার ভিত্তিতে কিন্তু আমরা আবার নতুন হাইপোথিসিস বা নতুন প্রশ্ন উত্থাপন করতে পারি। এটা কিন্তু সায়েন্সের অত্যন্ত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এবং এই জিনিসটা বাংলাদেশের প্রেক্ষিতে করা যায় না বলেই বাংলাদেশে রিসার্চ করা বেশ একটু ডিফিকাল্ট। এটা বলছি তার কারণ হচ্ছে আমরা যখন ল্যাবে কাজ করি বাংলাদেশে কোনো, তো যদি কোনো নতুন ডেটা পাই সেটার ভিত্তিতে আমাদের মাথায় কোনো নতুন একটা হাইপোথিসিস আসতে পারে, বাট সেই হাইপোথিসিস যদি টেস্ট করতে হয় তাহলে তো ল্যাবের নতুন রিএজেন্ট বা নতুন মালসামাল অর্ডার দিতে হবে। কিন্তু বাংলাদেশে যে কোনো জিনিস পৌঁছাতে মিনিমাম 1 মাস টাইম লাগে। একদম সবচেয়ে সিম্পল জিনিসটা আমি যদি একদম সময় মতো অর্ডার দিই, তারপরেও 1-1.5 মাস লেগে যায়, কারণ এটা বিদেশ থেকে এক্সপোর্ট হয়ে আসে। এই জন্য আসলে মানে সায়েন্সের যে একটা ন্যাচারাল গতি, আমি একটা হাইপোথিসিস দিয়ে শুরু করলাম, কিছু রেজাল্ট পেলাম, নতুন হাইপোথিসিস, আবার টেস্টিং, আবার রেজাল্ট, আবার নতুন হাইপোথিসিস, সেই ছন্দ বাংলাদেশের মতো দেশে আসলে মেনটেন করা ডিফিকাল্ট। এই দেশে যখন এসেছি, আমি এখন টেক্সাসে আছি, এই দেশে কোনো একটা জিনিস অর্ডার দিলে সেটা বাংলাদেশে পৌঁছতে 1-2 দিন লাগে। সরি, বাংলাদেশে না, মানে ল্যাবে এসে পৌঁছতে 1-2 দিন লাগে, কিন্তু বাংলাদেশে এই প্রক্রিয়াটা আরো অনেক অনেক বেশি দীর্ঘ। তার মানে মানে এরকম কখনো সম্ভব না যে গবেষণার মাঝপথে এসে আপনি আপনার গতি প্রকৃতি চেঞ্জ করবেন, কারণ তাহলে তো আবার নতুন জিনিস অর্ডার দিতে 1 মাস লাগবে, তাই না? আপনাকে একদম গবেষণার শুরুতে সব ঠিক করে নিতে হবে যে নেক্সট 1 বছর আমি যা কিছু আছে লাগবে সবই এখন অর্ডার করে নিই। এরকম একটা মানে মেন্টালিটি নিয়ে বাংলাদেশে গবেষণা করতে হয়, এবং যেটা অনেক ক্ষেত্রে অতটা আসলে রিয়েলিস্টিক না, এবং সায়েন্সের পক্ষে একটা জাস্ট আমি তো এই প্রেক্ষিতে ঠিক আছে, আমরা এখন নতুন হাইপোথিসিস বা প্রশ্নগুলো নিয়ে কথা বলি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 9টার আবির্ভাব কখন হলো। এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে বের করবো, লক্ষ্য করুন, এখন আমরা কিন্তু একটা নতুন হাইপোথিসিসে চলে এসেছি, তাই না? এখন এই হাইপোথিসিসটা আবার আমাদের পথ দেখাবে আমরা কি ধরনের ডেটা সেট ব্যবহার করব, সেটা নিয়ে আমরা আবার চিন্তা ভাবনা করব।
এই 9টা জিনের আবির্ভাব কখন হলো যখন জানতে চাচ্ছি, একদম প্রথমে আমি লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্ট নিয়ে কি বলেছিলাম, আশা করি আপনাদের মনে আছে, ফসিল রেকর্ডের কথা, তাই না? প্রত্যেক 500 জেনারেশন অন্তর অন্তর এই ব্যাকটেরিয়ার নমুনাগুলো ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে বা ফ্রোজেন করে ফেলা হচ্ছে, ফ্রিজারের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। তো তার মানে আমার যদি জানতে হয় যে এক্স্যাক্টলি এই কি বলবো, এই মিউটেশন গুলো কখন হয়েছে বা এই জিনগুলির উৎপত্তি কোন সময়ে হয়েছে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ফসিল রেকর্ড ঘেঁটে দেখতে হবে যে কোন পর্যায়ে আমরা প্রথম কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ সিকোয়েন্সের মধ্যে এরকম একটা জিন দেখতে পারি। সোফার আমরা জাস্ট এতটুকু জানি, 0 থেকে 50,000 জেনারেশনের মাঝামাঝি কোনো একটা সময় এটা হয়েছে, কারণ আমরা 50,000 জেনারেশন নিয়ে কাজ করছি, তাই না? সেটা 49,500তম জেনারেশনও হতে পারে, আবার 2-3 হাজার জেনারেশনও হতে পারে। সোফার আমরা জানি না এই জিনগুলোর কখন উৎপত্তি হয়েছে, কিন্তু ওই রকম ডেটা যদি থাকে যে সমস্ত ফসিল রেকর্ডের যে ডিএনএ সিকোয়েন্স, সেটা অ্যানালিসিস করে আমরা বের করতে পারি এক্স্যাক্টলি কোন সময় হয়েছে। এবং এটা করতে পারি বলি লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্ট আসলে এতটা পাওয়ারফুল। তো জানলাম আমরা কি করতে পারি, এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই ধরনের ডেটা আছে কিনা। এই ধরনের কাজ কি কেউ করেছেন? এই 500 জেনারেশন অন্তর অন্তর যে এক্সপেরিমেন্টের ফসিল রেকর্ড, এগুলো সবগুলো সিকোয়েন্সিং করেছেন, এরকম কোনো প্রজেক্ট কি হয়েছে? এবং আমরা সার্চ করে দেখলাম যে হ্যাঁ হয়েছে। মানে একটা গ্রুপ, তারা হচ্ছে গিয়ে প্রথম 60,000 জেনারেশন লং টার্ম এভলিউশন এক্সপেরিমেন্ট, সরি আমি নিজেই এখন গুলিয়ে যাচ্ছি, সেটার প্রথম 60,000 জেনারেশনের প্রত্যেক 500 জেনারেশন অন্তর অন্তর এই স্যাম্পল গুলো তারা ডিএনএ সিকোয়েন্স করে ফেলেছেন। এখন আমরা একটা নতুন ডেটা সেটের মধ্যে ঢুকছি কিন্তু, তাই না? তো এই ডেটা ব্যবহার করে বের করা সম্ভব যে কোন মিউটেশনটা এক্স্যাক্টলি কখন হয়েছে। এই ডেটা সেট ব্যবহার করে সেই প্রশ্নের উত্তর বের করা সম্ভব। তো পরের স্লাইডে আমি হচ্ছে গিয়ে আপনাদের আবার সেই ডেটা দেখাবো। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল এই ধরনের ডেটা কিভাবে দেখানো হয় বা এই ধরনের ডেটা কিভাবে অ্যানালিসিস করা হয়। এগেন আমরা এক্স এবং ওয়াই অ্যাক্সিসে ফেরত আসি। আই সরি, এখানে আসলে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে কি বলবো লেভেল গুলো দেওয়া নেই, কেন নেই এটা হচ্ছে গিয়ে পরের অ্যানিমেশনে গেলেই আপনারা বুঝবেন। আমি মুখে বলে দিই এখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের লেভেল গুলো কি। এখানে এক্স অ্যাক্সিসটা হচ্ছে জেনারেশন, 0, 10,000, 20,000, 30,000, 40, 50, 60 পর্যন্ত, ঠিক আছে? এগুলো হচ্ছে জেনারেশন। আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। মনে করুন একটা ফ্লাস্কে কিছু ব্যাকটেরিয়া গ্রো করছে, ঠিক আছে? এখন এই ফ্লাস্কের মধ্যে একটা মিউটেশন হলো। এখন এই মিউটেশনটা কি একদম সব ব্যাকটেরিয়ার মধ্যে একসাথে হবে? তা কিন্তু হবে না। মানে একটা মিউটেশন তো প্রথমে একটা ব্যাকটেরিয়ার মধ্যে হয়, তাই না? তারপর সেই মিউটেশনের ফলে যদি সেই ব্যাকটেরিয়ার কোনো লাভ হয়, তাহলে আস্তে আস্তে সেটার সংখ্যাটা বাড়তে পারে এবং এক সময়ের সংখ্যা এত বেশি হয়ে যেতে পারে যে সম্পূর্ণ ফ্লাস্কে যত ব্যাকটেরিয়া আছে সবার মধ্যে সেই মিউটেশনটা চলে গেছে। তো এই যে একটা ফ্লাস্কের মধ্যে বা একটা পপুলেশনের মধ্যে একটা মিউটেশনের সংখ্যা, এটা কত বেশি বা কত কম, এই জিনিসটাকেই আমরা জেনেটিক্সের ভাষায় বলি অ্যালিল ফ্রিকোয়েন্সি। তো ওয়াই অ্যাক্সিসে আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সি। এই অ্যালিল ফ্রিকোয়েন্সি যখন 0, সেটার মানে এই পুরো ফ্লাস্কের একটা সেলের মধ্যেও এই মিউটেশনটা নেই। আর অ্যালিল ফ্রিকোয়েন্সি যখন 1, তার মানে প্রত্যেকটা সেলের মধ্যেই মিউটেশনটা আছে। আর এক্স অ্যাক্সিস আমি আপনাদেরকে বললাম জেনারেশন। তার মানে কি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই প্লটটা ব্যবহার করে আমরা বের করতে পারি যে কোথায় ইয়েটা হয়েছে, কোথায় মিউটেশনটা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মিউটেশনটা এই প্রথম দেখা যায় এই 4-5 হাজার জেনারেশনের মধ্যে, তারপর কোনো কারণে 10,000 জেনারেশনে একটু সংখ্যাটা কমে গেল, তারপর 10,000 জেনারেশনের একটু পরেই 11,000-এর দিকে এটা একদম সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে এস্টাবলিশড হয়ে গেল, ফ্লাস্কের সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে এখন এই মিউটেশনটা। এরপর থেকে আর এটা নামলো না, এটা একদম 100% স্থির হয়ে গেল। সো এরকম একটা প্লটের মাধ্যমে আমরা বুঝতে পারি একটা মিউটেশন একটা পপুলেশনের মধ্যে কখন হয়েছে এবং তারপর পপুলেশনের মধ্যে সে কিভাবে ছড়িয়ে গেছে। এই মুহূর্তে আমাদের পপুলেশন হচ্ছে ফ্লাস্কের ভেতরের ব্যাকটেরিয়া। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই একটা মিউটেশন, একটা নতুন জিন, এখানে জাস্ট একটা নতুন জিনের যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পার্টিকুলার নতুন জিনটা, 9টা জিনের মধ্যে একটা জিন, এটার উত্থান ঘটেছে মোটামুটি 4-5 হাজার জেনারেশনে। মানে এক্সপেরিমেন্টের শুরু হওয়ার 4-5 হাজার জেনারেশন পরেই এই জিনটার উৎপত্তি হয়েছে এবং তারপর খুব দ্রুত
যে হচ্ছে সমস্ত প্লাস্টিকের ব্যাকটেরিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। তো 4-5 হাজার জেনারেশন মানে কত বছর? প্রত্যেক দিন হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো মোটামুটি 6.5 জেনারেশন পার করে। তার মানে 4-5 হাজার জেনারেশন হচ্ছে মোটামুটি 2 বছর। তার মানে নতুন একটা জিনের বিবর্তন হতে 2 বছর সময় লাগে। এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এই ব্যাপারটা বের করে ফেললাম। নতুন একটা জিনের বিবর্তন হতে মানে নতুন আরএনএ কোডিং ক্যাপাসিটি তৈরি হতে একটা জিনের 2 বছর সময় লাগে। এরকম একটা জিনিস আমরা বের করে ফেললাম। এটা একটা জিনের ক্ষেত্রে। তো একইভাবে আমাদের বললাম একটা জিন না, আমাদের তো 9টা জিন ছিল। বাকিগুলোর ক্ষেত্রেও এখানে 8টা দেখানো হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রেও আমরা এরকম প্লট তৈরি করে ফেললাম, যেখানে ওয়াই অ্যাক্সিসে আমরা দেখাচ্ছি অ্যালিল ফ্রিকোয়েন্সি এবং এক্স অ্যাক্সিসে দেখাচ্ছি পপুলেশন। তো এখানে আপনারা দেখবেন এক একটা জিন এক এক সময়ে উদ্ভব হয়েছে। যেমন এই প্রথম যে জিনটা, এটা হচ্ছে কত 35,000 জেনারেশনে মোটামুটি উদ্ভব হয়েছে এবং এটা এখন পর্যন্ত 60,000 জেনারেশন পর্যন্ত একদম সব ব্যাকটেরিয়ার মধ্যে যে ছড়িয়ে গেছে ব্যাপারটা কিন্তু তার নয়। আবার এটা হচ্ছে এই কত 15,000 জেনারেশনে একদম সব ব্যাকটেরিয়ার মধ্যে ছড়িয়ে গেছে। এইটার কথা হচ্ছে আমরা দেখলাম যেটা 2 বছর পর আবির্ভাব হয়েছে। সো এসব ট্রেন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই নতুন জিনগুলো কখন তৈরি হয়েছে, কত বছর বিবর্তনের কততম বছর এই জিনগুলোর উত্থান ঘটেছে এবং তারপর কিভাবে এরা সমস্ত জেনারেশনের মধ্যে ছড়িয়ে গেছে। তো এটার মাধ্যমে আমরা একটা সময়ের ধারণা পেতে পারি, কেন নতুন জিনের বিবর্তন ঘটে কতদিন লাগে। এবং আমরা যেটা দেখলাম ন্যূনতম 2 বছর। তো আমাদের ডেটার মধ্যে 2 বছরের মধ্যে আমরা একটা উদাহরণ পাই নতুন জিনের আবির্ভাব হতে কিরকম সময় লাগে। তো এটা হচ্ছে আমাদের প্রথম নতুন কাইন্ড অফ হাইপোথিসিসের একটা উদাহরণ। আমাদের যে দ্বিতীয় কোশ্চেনটা সেটা হচ্ছে কোন প্রক্রিয়ায় এর আবির্ভাব হলো, এবং এটার সাথে এই শফিক মোহাম্মদ ভাই যে প্রশ্নটা করলেন সেটা একটা ওভারল্যাপ আছে। উনি প্রশ্ন করেছেন যে 9টা জিনের প্রত্যেকটাতে কি নতুন প্রমোটার সিকোয়েন্স তৈরি হয়েছে কিনা। কোন প্রক্রিয়ায় আবির্ভাব হলো কথাটার মানে কি? আসলে যেটা বলছিলাম এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার জন্য আগে এরকম কিছু প্রমোটার সিকোয়েন্স থাকা লাগে যেগুলির মাধ্যমে সেল বুঝতে পারে যে এখান থেকে আরএনএ তৈরি করতে হবে। তো দুই ভাবে আসলে এই নতুন জিনের আবির্ভাব হতে পারে। হয় এই জায়গাটাতে নতুন কোনো প্রমোটার তৈরি হয়েছে একদম শূন্য থেকে, অথবা জিনোমের অন্য কোথাও থেকে পুরনো প্রমোটার সে কোনোভাবে ধার করেছে। জিনোমকে আমরা যে সবসময় স্থবির একটা জিনিস কল্পনা করি, ব্যাপারটা তা নয়। জিনোমের বিভিন্ন অংশের মধ্যে আদান প্রদান, রিঅ্যারেঞ্জমেন্ট হয়, বিভিন্ন অংশের স্থান পরিবর্তন হয়। তো এমন হতে পারে একটা অংশে কিছু প্রমোটার ছিল, সেটা স্থান পরিবর্তন করে কোনোভাবে অন্য একটা জায়গায় চলে গিয়েছে। তো সেক্ষেত্রে নতুন প্রমোটার তৈরি হওয়ার দরকার হয়নি, অন্য একটা প্রমোটারই আরেকটা প্রেক্ষিতে গিয়ে নতুন জিন তৈরি করছে বা নতুন আরএনএ তৈরি করছে। দুভাবেই হতে পারে, দুভাবেই এদের আবির্ভাব হতে পারে। তো সেটা কিভাবে হতে পারে সেই ব্যাপারটাই আমরা কয়েকটা কেস স্টাডি দিয়ে দেখি। তো হ্যাঁ, পরের স্লাইডে হচ্ছে আমি আপনাদের আবার কিছু ডেটা দেখাবো। তো যেটা বলছিলাম নতুন প্রমোটার তৈরির মাধ্যমে একদম নতুন করে জিন বা নতুন করে আরএনএ তৈরি হতে পারে। এই মুহূর্তে সেটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা উপায় যেটার মাধ্যমে আরএনএ সিকোয়েন্সিং ডেটা প্রেজেন্ট করা যায়। এটাকে আমরা বলি কাভারেজ প্লট। এগেন এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে লিটারেচারে আছে। আমরা জানি আরএনএ সিকোয়েন্সকে এই কাভারেজ প্লট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এবং সেরকম দিয়েই আমরা মোটামুটি প্রেজেন্ট করেছি। এগেন প্রত্যেকটা প্লট করার ক্ষেত্রে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস খেয়াল করবেন। এক্স আর ওয়াই খেয়াল করলেই একটা প্লট মোটামুটি বুঝে ফেলা যায়। একটা কাভারেজ প্লটে এটা দেখানো হয়, এক্স অ্যাক্সিস বরাবর দেখানো হয় জিনোমের কোনো একটা অংশ। সো এক্স অ্যাক্সিস বরাবর এখানে এই জিনোমের কোনো একটা অংশের অবস্থা দেখানো হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর দেখানো হয় এখানে এক্সপ্রেশনের পরিমাণটা কিরকম। এই সংখ্যাটা যত বেশি এই জায়গায় এক্সপ্রেশন তত বেশি, মানে এখান থেকে তত বেশি আরএনএ তৈরি হচ্ছে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন জিনোমের এই অংশটা থেকে আদৌ কোনো আরএনএ তৈরি হচ্ছে না, তাই না? এটাই হচ্ছে এই মুহূর্তে অবস্থা। এবার হচ্ছে অ্যানসেস্টার মানে এক্সপেরিমেন্টের একদম গোড়াতে এই জায়গাটাতে এরকম অবস্থা ছিল, কোনো একটা ব্যাকটেরিয়ার একটা জিনোমের কিছু অংশে এরকম একটা অবস্থা ছিল। এখান দিয়ে কোনো ধরনের আরএনএ আরএনএ তৈরি হচ্ছিল না, এই জন্য এই ভ্যালুগুলি সব জিরো, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো জিরো। তো তারপর যেটা হলো এই বছর দুয়েক পরে, এক্সপেরিমেন্টটা চলার বছর দুয়েক পরে 4-5 হাজার জেনারেশনের মধ্যে
আম, So এই basically, একটা undergrad, মিউটেশনের grad মাধ্যমে students, some এই যে researcher, বেগুনি and অংশটা যে mix দেখছেন of এই বেগুনি different field, অংশের right? 25 So অক্ষর ডিএনএ that's what ডিলিট I হয়ে গেল। wanted to see, এটার ফলে right? কি হলো সেটা আমাদের একটু বুঝতে হবে। I think এই next 25 one অক্ষর is more ডিলিট হওয়ার important to পরে understand. সেই একই Sorry, জায়গাটা I have এবার to keep going. 50,000তম So জেনারেশনের this মধ্যে one is হচ্ছে। more এই important to 50,000তম know, জেনারেশনে so দেখা that how যাচ্ছে am I going to যে talk? What is your যেই জায়গাটা একদম কোনো আরএনএ next তৈরি হচ্ছিল goal না would be? সেই Are you জায়গায় gonna কিন্তু এখন land into মানে এই the জায়গায় grad কিন্তু school, মানে অনেক like ভ্যালু করে masters আছে, or তাই না? PhD মানে এখান থেকে program, দেখা or are you যাচ্ছে interested to এখন go to এখান থেকে প্রচুর আরএনএ postdoc? তৈরি If হচ্ছে। you're a grad তো এটা student at একদম the moment, চাক্ষুষ একটা are হাতে you কলমে interested to go এক্সাম্পল to or যে land এই into অংশটা academic position like research একদম or এক্সপেরিমেন্টের academic শুরুতে position? ছিল খুব কোয়েট, সেখান থেকে কোনো আরএনএ তৈরি হচ্ছিল না, কোনো ধরনের প্রকাশ ঘটছিল না, কিন্তু একটা ডিলিশনের ফলে সেই জায়গা থেকে আবার নতুন আরএনএ I তৈরি হওয়া promise শুরু I'm হলো gonna বা end নতুন with ট্রান্সক্রিপশন this one. তৈরি Okay, হওয়া so শুরু হলো। এটার কারণ কি? এর কারণ হচ্ছে নতুন প্রমোটার তৈরি। ব্যাপারটা অনেকটা এরকম, আপনাদেরকে আমি আগের যে স্লাইডটা দেখালাম একটু যদি জুম ইন করি, ব্যাকটেরিয়া প্রমোটার স্ট্রাকচার হচ্ছে এরকম। এই জায়গাটা থেকে যদি ট্রান্সক্রিপশন শুরু হয় সেটা ঠিক 10 বেস পেয়ার বা 10 অক্ষর আগে কিছু মানে ডিএনএ সিকোয়েন্স লেটার থাকে, I think আর তার this 35 information অক্ষর set আগে the stage আরো for কিছু me. ডিএনএ সিকোয়েন্স Who লেটার am I থাকে। going to এই talk to দুইটা and who অংশ you are and what is এই your main আরএনএ goal? পলিমারেজ I think এসে that's what বসে এবং I সেখান needed থেকে to understand. So a lot of ট্রান্সক্রিপশন you are প্রক্রিয়াটা শুরু করে। interested তো to দুইটা get অংশকে into আপনার দুটো সুইচ grad school, হিসেবে কল্পনা করতে পারেন। and এই some দুটো of you সুইচ are যদি না interested থাকে to তাহলে even এই জায়গা land থেকে into academic position or আরএনএ postdoc. সিকোয়েন্সিং So সরি আরএনএ I সিকোয়েন্সিং think না, আরএনএ this তৈরি information হওয়া is শুরু হবে না বা needed for me ট্রান্সক্রিপশন to তৈরি get হওয়া into শুরু this হবে না। next journey. তো আমরা So, অ্যানালিসিস করে যেটা so in দেখলাম সেটা terms of হচ্ছে এই my জায়গাটাতে, ঠিক এই academic জায়গাটাতে journey, অ্যানসেস্টারে so I মানে wanted একদম to summarize. এক্সপেরিমেন্টের I গোড়াতে thought it's এরকম not দুইটা going to সুইচ ছিল, introduce, একটা but -10 আর একটা Shannon did an -35, incredible এরকম job দুটো সুইচ summarizing ছিল, that I কিন্তু did my এরা ছিল অনেক undergrad দূরে and অবস্থিত। এত master's দূরে অবস্থিত যে in ওই জায়গাটা আসলে কোনো প্রমোটার হিসেবে কাজ করতে husbandry and পারছিল না। dairy science কিন্তু respectively from এই বললাম BU, যে এক্সপেরিমেন্টের এক পর্যায়ে and then I মাঝখান did my থেকে second 25 বেস master's পেয়ার অংশ and ডিলিট হয়ে then গেল, এটার ফলে PhD এই from -10 আর Wisconsin. -35 So এই I'm দুটো gonna অংশ আবার খুব skip কাছাকাছি through চলে this. আসলো। Then I did তার ফলে postdoc, এই জায়গায় একটা and নতুন প্রমোটার what I এখন wanted মানে to তৈরি share হয়ে গেল, here একটা is নতুন that ট্রান্সক্রিপশন I had স্টার্ট the তৈরি incredible হয়ে গেল। group of তো mentors তার throughout ফলে my হচ্ছে এই journey জায়গাটা that থেকে এখন we এক্সপ্রেশন so from তৈরি Malaysia সম্ভব হচ্ছে। Cultural তো University, I এই had যে একটা Dr. Samar এক্সাম্পল যে Khan যেখানে and আমরা একদম Dr. নতুন Rashid. প্রমোটার They তৈরি করতে always পেরেছি, push একদম me যেখানে আদৌ কোনো প্রমোটার towards ছিল না the শুরুতে, তো quality and মিউটেশনের going to ফলে the একটা best নতুন প্রমোটার places. I তৈরি think হয়ে that গেছে I এবং must এখন সেখান দিয়ে নতুন thank আরএনএ them তৈরি হচ্ছে for বা their নতুন ট্রান্সক্রিপশন হচ্ছে। motivation and তো এই যে একটা encouragement all এক্সাম্পল the time. কিভাবে নতুন So প্রমোটারের in মাধ্যমে নতুন প্রমোটার তৈরির Netherlands, what মাধ্যমে I got নতুন is জিনের that বিবর্তন হতে I পারে। had the opportunity to go to একটু a second স্কিপ করি কারণ মানে university অনেক for my টাইম নিয়ে thesis, ফেলেছি, তো second একটা স্লাইড thesis স্কিপ করি। during my তো master's এটা program. হচ্ছে What একটা I এক্সাম্পল choose is নতুন going to প্রমোটার Professor তৈরির Peterson's মাধ্যমে lab. নতুন জিনের বিবর্তন। If you are কিন্তু আমি in যেটা genomic আপনাদেরকে selection, বলছিলাম even সেটা in ছাড়াও plant আসলে science or animal science, নতুন আরএনএ তৈরি হতে everybody পারে। knows this thing. সেটার উপায় He's হচ্ছে the পুরনো pioneer of প্রমোটার genomic আবার selection. অন্য কোনো ভাবে What it রিসাইকেল করা means বা to me রিইউজ is করা, that সেটা হচ্ছে গিয়ে I সেকেন্ড একটা always এক্সাম্পল। wanted to work with এটার him ব্যাখ্যা during না my গিয়ে একদম master's, so হাতে I কলম had the opportunity এক্সাম্পলে to আমি work চলে with যাই। him, and এটা that হচ্ছে changed my আবার সেই career কাভারেজ track. প্লট। Okay, so এক্স because অ্যাক্সিসে he's very known ব্যাকটেরিয়ার to the জিনোমের কোনো fact একটা that নির্দিষ্ট অংশ build দেখানো up হচ্ছে my এবং ওয়াই অ্যাক্সিসে দেখা kind of যাচ্ছে এই জায়গা branding. থেকে কি পরিমাণ Okay, so এক্সপ্রেশন হচ্ছে। then I came তো to এখান থেকে আপনারা Wisconsin. কি বুঝতে One of the পারছেন? things that I এখান got থেকে from আমরা my বুঝতে advisor is পারছি that he's কমলা one of the অঞ্চলে incredible কিন্তু কোনো এক্সপ্রেশন mentor. হয় না, At তাই the না? এই same কমলা time, অঞ্চল এটাকে জিন one বলা of যায় the না, এখান active থেকে আদৌ কোনো learning আরএনএ তৈরি হচ্ছে promoter, না। right? কিন্তু So এই he বেগুনি has অংশ got থেকে a প্রচুর lot আরএনএ of তৈরি হচ্ছে। pedagogy সেটার and কারণ teaching এই related জায়গা work, আসলে so I learned a lot মানে একদম about teaching অ্যানসেস্টারে বা because I এক্সপেরিমেন্টের শুরুতে wanted এই to be জায়গায় in আসলে academia. কিছু That জিন was ছিল my যেগুলো গুরুত্বপূর্ণ goal. কাজ করত। During সেখান my থেকে হচ্ছে postdoc, what I got এই is আরএনএ তৈরি Professor করত Kibria. এবং Like, এই if you জিনগুলোর are যে in my সুইচ field, food বা যে system, even প্রমোটার broadly, যেটা হচ্ছে এই জিনগুলোকে everybody চালু knows him রেখেছিল in the field. সেটা ছিল এই সবুজ অঞ্চল। Say এটা you're in হচ্ছে his মোটামুটি lab, 3 জায়গার like জিওগ্রাফি। everybody respects বেগুনি him অঞ্চলটা and হচ্ছে he's জিন, well regarded in the সবুজ field. জায়গাটা হচ্ছে So সেই জিনের that's what I প্রমোটার got. যেটা হচ্ছে সেলকে বলে During দেয় my যে এখান first থেকে job ট্রান্সক্রিপশন at হতে হবে, South Dakota আর কমলা State, অঞ্চলটা হচ্ছে তার নিচের as a কিছু grad জায়গা student, যেখান থেকে you কোনো don't get a আরএনএ lot তৈরি of হচ্ছে training না on একদম। teaching and এটা হচ্ছে grant গোড়ার বা writing. Those are অ্যানসেস্টারের the অবস্থা। two things if you want to কিন্তু land তারপর into an যেটা হলো academic job বিবর্তনের or এক পর্যায়ে um, এক্সপেরিমেন্টের
পরিবর্তনের এক পর্যায়ে or এই even যে in মাঝখানের research বেগুনি জায়গাটা position, ছিল brain এটা writing is very ডিলিট হয়ে important to understand বললাম that না you জিনোম don't learn খুবই during কিছু না your grad জিনোমের school. মধ্যে অনেক ধরনের That's পরিবর্তন what হয় I ডিলিশন did during my first job. রিঅ্যারেঞ্জমেন্ট I নতুন learned how ডিএনএ to যোগ হওয়া পুরনো ডিএনএ বিয়োগ really হওয়া be a good এ ধরনের teacher in কাজকর্ম terms of ক্রমাগত জিনোমের মধ্যে চলতেই থাকে I promote a সেখানে আমরা lot of সেরকম active একটা learning in my এক্সাম্পলই class, দেখতে a lot of পাচ্ছি discussion, এই a lot of ৮,০০০ activities বেস পেয়ার এই rather than ৮,০০০ lecturing. অক্ষরের এই বেগুনি অঞ্চলটা And the second কোনো thing is একটা that মিউটেশনের ফলে prepared ডিলিট me হয়ে to গেছে land into ডিলিট my হওয়ার ফলে যেটা final হয়েছে job at এখানে যে Econ কমলা today. অংশটা Okay? ছিল সেটা এখন এই What I সবুজ did অংশের not সাথে
you জোড়া did লেগে not গিয়েছে। know is আর that, সবুজ অংশ like কি many ছিল? of you, সবুজ a lot অংশ of ছিল you প্রমোটার, from তারা সবুজ অংশ ছিল Bangladesh, of সুইচ, course, right? যেটার কারণে আরএনএ And তৈরি we হচ্ছিল। all dream সেই that সবুজ we অংশটা wanna যখন এই কমলা see the অংশের সাথে snow জোড়া লেগে গিয়েছে, এখন someday, কমলা and the অংশে snow কিন্তু is incredibly নতুন আরএনএ তৈরি হচ্ছে, যেটা useful আগে কখনো তৈরি like হতো না। তো like এটা হচ্ছে একটা feels এক্সাম্পল amazing if যেখানে you এখানে want নতুন কোনো to do প্রোডাক্ট so. তৈরি হয়নি, Then কিন্তু when I জিনোমের came অন্য to জায়গার একটা প্রোডাক্ট Netherlands, I saw a little bit রিসাইকেল of করা snow, হচ্ছে। and then I went to এই Norway. প্রক্রিয়ায় I was এখানে হচ্ছে একটা overwhelmed, নতুন of জিন course, by the snow. তৈরি হচ্ছে। তো And এটাই I ছিল আমাদের wanted to কাইন্ড অফ see the মেইন snow, প্রশ্ন, so I যে came কোন to প্রক্রিয়ায় Wisconsin, জিনের but it was আবির্ভাব a হয়। lot of snow এবং in আমি আপনাকে Wisconsin. দুটো এক্সাম্পলই দেখালাম, Then একটা I হচ্ছে নতুন literally প্রমোটার skipped তৈরির that, মাধ্যমে, and I আরেকটা হচ্ছে California, অন্য which কোথাও is থেকে too এক্সিস্টিং modern to প্রমোটার try, of ব্যবহার course. করে। এবং And আমরা আমাদের what I অ্যানালাইসিসে যেটা দেখলাম, realized সেটা হচ্ছে that নতুন probably I started প্রমোটার missing snow, তৈরির so I came back খুবই to রেয়ার। US আমি and আপনাদেরকে যে gained একটা a lot of এক্সাম্পল snow. দেখিয়েছিলাম, And then এটাই now হচ্ছে I have একমাত্র কেস adapted যেটা আমরা দেখেছি, throughout যে this নতুন process, প্রমোটার তৈরির and মাধ্যমে নতুন snow এক্সপ্রেশন level is হতে also পারে। reduced. So কিন্তু I'm sort of what I'm saying here জিনোম is থেকে, that জিনোমের as you অন্য go কোথাও through থেকে your পুরনো academic প্রমোটার journey, ব্যবহার you করার যে learn a lot ব্যাপারটা, of things. এটাই You হচ্ছে adapt গিয়ে to the new মানে আমরা systems. আমাদের নয়টার অধিকাংশ And ক্ষেত্রে দেখলাম। that ছয়টা adaptation ক্ষেত্রেই দেখলাম is হচ্ছে very পুরনো প্রমোটার important for your ব্যবহার career. করার মাধ্যমে এই Okay. নতুন জিনের So that being আবির্ভাব said, ঘটে বা নতুন as I আরএনএ mentioned, I'm going to তৈরি give you হতে পারে। 10 বাকি দুইটা key ক্ষেত্রে আমরা messages. বলেছিলাম I টোটাল think 9টা this কেস, is এখানে first 6 + message 1 that 7 I হয়। wanted to বাকি start দুইটা with. কেস আসলে And কিভাবে what ঘটছে I সেটা also আমরা বের wanted করতে to পারি। put together, I did not only বাট put অধিকাংশ citation, I ক্ষেত্রে also আমরা put যেটা দেখি sometimes পুরনো প্রমোটার POI or রিসাইকেল link করার of মাধ্যমে the নতুন আরএনএ তৈরি of হয়। the topic. If এটার you're মাধ্যমে interested, আসলে you আমরা can বিবর্তনের get একটা into there. ফান্ডামেন্টাল Okay. কনসেপ্টে So এসে first পৌঁছাই, thing যেটা first, নিয়ে অনেক বিবর্তন if you শাস্ত্রবিদ are দীর্ঘদিন ধরে বলে either গিয়েছিলেন, সেটা regardless হচ্ছে of your বিবর্তনের academic status, প্রক্রিয়ায় undergrad or বিভিন্ন grad or জীবের মধ্যে postdoc, পরিবর্তন আসে, you must একদম know the আনকোরা academic নতুন culture. জিনিস তৈরি হওয়ার Otherwise, মাধ্যমে it's নয়, really difficult বরং to navigate এক্সিস্টিং into জিনিসের নানা ধরনের a রিমিক্স successful হওয়ার position. মাধ্যমে। এটাই So, হচ্ছে বিবর্তনের কাইন্ড let অফ me একটা give you মেইন an প্রক্রিয়া। example. এখানে So, হচ্ছে in some ফ্রান্সোয়া cultures, for জ্যাকো, example, উনি ছিলেন in একজন our অনেক বড় country, বিবর্তন in শাস্ত্রবিদ। Bangladesh, সেই grades 70-এর are দশকে public, তার একটা right? অত্যন্ত You all বিখ্যাত know that. লেকচার ছিল If you go to এভলিউশন the এন্ড other টিঙ্কারিং। culture, তো সেখানে probably তিনি a lot of একটা you have মানে experience কোটেবল already. একটা উক্তি You করেছিলেন, যেটা cannot এখন even পর্যন্ত ask আমরা মনে about রাখি, grade সেটা or হচ্ছে টু somebody else's ক্রিয়েট grade. ইজ টু That's রিকম্বাইন। really মানে কোনো কিছু humiliating. তৈরি করতে But in হলে back আসলে home, পুরোনো you জিনিস এদিক ওদিক publicly করতে হবে, রিমিক্স করতে হবে, রিসাইকেল put করতে হবে। the grade in front of এইটা people. হচ্ছে That's ফ্রান্সোয়া really জ্যাকো বলে humiliating. গিয়েছিলেন। এবং And আমরা I আমাদের realized that এক্সপেরিমেন্টে first সেই time when ব্যাপারটারই I একটা went to প্রমাণ Europe, পাই, তাই and না? that মানে was a নতুন জিন cultural তৈরি shock করার for me. প্রক্রিয়া আসলে এমন What নয় is যে the একদম key শূন্য থেকে message নতুন is প্রমোটার that তৈরি করতে হবে। if you are ও in grad এক্সিস্টিং school প্রমোটার or if you're নতুনভাবে at the ব্যবহার end of করার the মাধ্যমে PhD, আর নতুন জিন at তৈরি that করতে phase হবে। of মানে life, বিবর্তন nobody মূলত asks রিমিক্স, about এটাই your হচ্ছে গিয়ে grade. ফ্রান্সোয়া Of জ্যাকোবের course, সেই উক্তি। আমি coursework যদি is very important. That train you, বাংলিশে বলি আর and কি। you need to maintain a তো এটা minimum হচ্ছে কি আমাদের grade. দ্বিতীয় But হাইপোথিসিস, কোন প্রক্রিয়া আবির্ভাব grade হলো in your coursework সেটা doesn't নিয়ে আমরা help একটু you to কথাবার্তা navigate বললাম। into a আচ্ছা, successful position. 3 নম্বরটা So নিয়ে কথা বলতে at অত that টাইম লাগবে phase না, of your সেটা কভার life, করার grade পরেই is not আমরা very বাকি important. প্রশ্নগুলো That করতে চাই। তো understanding is কোন very important. তো What is important? তিনটা হাইপোথিসিসের কথা আপনাদেরকে Important বলেছিলাম। is প্রথমটা হচ্ছে কখন আবির্ভাব the হচ্ছে, factors সেটার উপর are আমরা পেয়েছি। publications কোন and প্রক্রিয়ায়, quality of সেটার the উপর work আমরা that you দেখেছি। do. What কিন্তু I 3 meant নম্বর by প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে there is an ডিএনএ থেকে example আরএনএ that তৈরি হচ্ছে ভালো কথা, this study কিন্তু demonstrated that আরএনএ দিয়ে তো if you অত want to বেশি land কাজ হয় into না, তাই না? academic আরএনএ থেকে job, যদি for প্রোটিন তৈরি example, হয়, the সেটা না first সেলের author মধ্যে নানা publication, ধরনের কাজ keep করতে that পারে। in mind. তাহলে First প্রশ্ন author হচ্ছে, কোনো publication আরএনএ is থেকে one কি of the প্রোটিন key তৈরি হচ্ছে? aspects, মানে এই যে আমরা along 9টা with কেস other, of দেখেছি, course, other এই soft 9টা কেসে skill কি and এরকম কোনো grant দেখা যায় যে writing কোনো skill, একটা teaching আরএনএ থেকে অ্যাকচুয়ালি experiences, প্রোটিন those are তৈরি not হচ্ছে? useful, but আম, the তো publication is extremely সেটার জন্য important if আমাদেরকে you are আরেকটা নতুন interested টেকনোলজি in সম্পর্কে to জানতে হবে। landing into academic জানি job. না আপনারা Now, কয়েকজন এটার if কথা you're জানেন। interested to go একটু to আগে আমরা কথা a grad বলছিলাম school at the আরএনএ moment, সিকোয়েন্সিং this is মেকানিজম নিয়ে, তাই না? আরএনএ extremely সিকোয়েন্সিং important for you that you প্রক্রিয়াটা কি? can make একটা informed নমুনা decision থেকে সকল right now আরএনএ and নেওয়া what হয়, you should তারপর focus সেটাকে on. ডিএনএ তে রূপান্তর So করা the হয়, key message তারপর here সেটা is আমরা that সিকোয়েন্স করে ফেলি। you must এটা হচ্ছে know আরএনএ the সিকোয়েন্স। rules of the game. তো চিন্তা Okay? করুন, If you don't চিন্তা know, করুন, you cannot win. চিন্তা করুন, Meaning আমরা একটা that মজার কাজ যদি you're করি, not sometimes আমরা even এই allowed প্রক্রিয়ার
to একদম play. শুরুতে So therefore, আরএনএ understanding the academic সেল culture, থেকে what is নেওয়ার আগে important, সেলের সমস্ত is আরএনএ যদি extremely ভেঙে ফেলার চেষ্টা important. করি, So keep that in mind. তাহলে ব্যাপারটা The কি হবে? second thing is that এটাই হচ্ছে একটা branding. ইন্টারেস্টিং টেকনিক। That আমি I আপনাদেরকে was এক্সপ্লেন trying to করি show কেন এই you ব্যাপারটা that ইন্টারেস্টিং। how I went from মনে one করুন institute to another এইটা হচ্ছে গিয়ে institute একটা সেল, that ঠিক helped me আছে? to develop my সেলের branding. মধ্যে আরএনএ Why থেকে branding is অতিমধ্যে important? প্রোটিন তৈরি হচ্ছে, So, আমরা তো সবাই জানি। Branding রাইবোজোম হচ্ছে sometimes গিয়ে প্রোটিন could তৈরির মেশিন। create some যে sort of সেলের মধ্যে biases. যে For এমআরএনএ গুলো example, থাকে সেই এমআরএনএ if গুলো you থেকে think নতুন about a প্রোটিন তৈরি করে। মানে graduate প্রচুর from Harvard, ট্রান্সলেশন হয় সেলের মধ্যে, ঠিক what আছে? you, one of the আমরা যেটা perceptions করলাম is এই যে that এটা হচ্ছে গিয়ে Harvard মানে grads should be এমআরএনএ better এর মধ্যে than রাইবোজোম গুলো বসে any আছে, other মানে place ট্রান্সলেশন because করার it is প্রক্রিয়া। one of the top তো এই grades, পর্যায়ে right? আমি যেটা Top school. করতে বললাম But some of আপনাদেরকে, the আমি যদি grads এই from জায়গায় UWS, কোনোভাবে for example, এই could be even প্রক্রিয়াটা better than স্টপ Harvard করে grads. দিই,
মানে because সেলের it মধ্যে depends on আরএনএ many থেকে যে factors মানে as well রাইবোজোমের as মাধ্যমে this. নতুন For প্রোটিন তৈরি example, হচ্ছে এই Wisconsin ব্যাপারটা যদি Madison থামিয়ে দেয়, যদি Education স্টপ করে দেই program কোনোভাবে is one এবং of the top in তারপর the যদি world. আরএনএ It's গুলো সব ranked as নষ্ট number করে one ফেলি, in তাহলে কি হবে? US. এমন কোনো So এনজাইম you নমুনার have to মধ্যে দিয়ে understand দেই যাতে that সমস্ত আরএনএ নষ্ট হয়ে যায়, although there is তাহলে bias, কি হবে? yet তাহলে ব্যাপার যেটা হবে branding সেটা is very হচ্ছে important. এমনিতে যত আরএনএ The লুজ fact অবস্থায় is আছে that সেগুলো সব নষ্ট হয়ে যাবে, 25% of the শুধুমাত্র institutions সেই in the অংশগুলোই US টিকে থাকবে are যেগুলোর উপর producing রাইবোজোম বসে আছে। roughly কারণ এই 80% করা of the আরএনএ tenure track এগুলো একটা faculty. আরএনএ If you শিকড় think মাত্র। about academia, আর সেটার I don't চারপাশে know যদি that রাইবোজোম data এভাবে for বসে থাকে, non-academic job, তাহলে but সেই জায়গায় তো এই আরএনএ if নষ্ট you করার এনজাইম আর কাজ করতে institute পারবে না, is তাই highly না? regarded, কারণ আমি যদি that means you have a একটা high কোর্স likelihood থেকে of getting মানে into কি বলবো সব job. আরএনএ সংগ্রহ করে So সেটার let me মধ্যে give you an আরএনএ example. নষ্টকারী এনজাইম দিয়ে দেই, So recently তাহলে there was a শুধুমাত্র study সেই that অংশগুলোই টিকে থাকবে যেটার মধ্যে looked into অলরেডি রাইবোজোম 267 বসে আছে। আর recent সেই অংশগুলো কি? faculty hired চিন্তা in করে computer বলুন তো, science. আরএনএ এর যেই অংশে What I'm রাইবোজোম showing গুলো here বসে is a আছে graph সেই অংশ থেকেই taken তো from প্রোটিন this তৈরি হচ্ছে, study তাই showing না? that মানে যেই top অংশগুলো 10 থেকে school মানে in এক computer কথা বারবার science বলার দরকার নেই, or top 10 মানে computer science program যেই did অংশগুলো this আসলে what আলটিমেটলি এই প্রক্রিয়ার পর টিকে থাকবে show you সেখান here. থেকেই হচ্ছে So প্রোটিন if তৈরি you হচ্ছে, can কারণ show সেটার me, উপর you see my রাইবোজোম cursor. অ্যাসোসিয়েটেড ছিল। So MIT তো produce a এই lot of জায়গাগুলো যদি আমরা সিকোয়েন্স করে computer ফেলি, science মানে এই faculty আরএনএ that গুলো ধরে আমরা যদি is সিকোয়েন্স Carnegie করে Mellon ফেলি, or Stanford or তাহলে আমরা UC বুঝতে পারবো কোষের And কোন MIT আরএনএ get a থেকে lot of প্রোটিন তৈরি হয়। মানে এটা একটা খুব graduates from সিম্পল Stanford অ্যান্ড or ইজি সাউন্ডিং UC টেকনিক, Berkeley as মানে faculty member. অত্যন্ত So সহজে এই these ব্যাপারটা are the করে key ফেলা here. সম্ভব। So if কিন্তু you এটার are মাধ্যমে not আমরা কিন্তু in মূল্যবান those একটা তথ্য key জানতে পারি, সেটা হচ্ছে কোষের institutes, কোন আরএনএ থেকে you are এবং falling আরএনএ behind. কোন That you অংশ must থেকে keep in mind when প্রোটিন you তৈরি make হচ্ছিল, your অর্থাৎ decision. আরএনএ কোন Meaning কোন that অংশ রাইবোজোম focus on দিয়ে developing আটকে your ছিল, own brand সেই ব্যাপারটা আসলে regardless আমাদের of জন্য তারা academic or industry খুবই career. So গুরুত্বপূর্ণ। branding is তো এই extremely টেকনিক important. ব্যবহার করে How can you develop or build your আমাদের branding? হচ্ছে গিয়ে So one of the ওই যে প্রথমে the একটা thing that পেপারের I কথা think বললাম, three things যেখানে can আরএনএ help সিকোয়েন্সিং you, in my ডেটা ছিল opinion, শূন্যতম এবং to 55তম জেনারেশনে, develop your ওই brand. একই পেপারের One মধ্যে is, আসলে of course, ওই সায়েন্টিস্টরা choosing right রাইবোজোম প্রোফাইলিংও institute. করেছিলেন এবং So এই what I mean প্রত্যেকটা by is ব্যাকটেরিয়ার that if you are in a কোন certain আরএনএ field, থেকে কি পরিমাণ institution প্রোটিন is তৈরি very important. করেছিল, Oftentimes we তৈরি get হচ্ছে an সেই ডেটাও তারা opportunity, we জেনারেট go there and করেছিলেন। then তো do সেই PhD ব্যাপারটা and দেখে then আমরা study, বের right? করেছিলাম যে So এই যে একটা what you এক্সাম্পল can do, you আপনাদেরকে can দিলাম যে make your নতুন informed প্রোমোটার decision at রিসাইক্লিংয়ের this মাধ্যমে stage. নতুন Let's আরএনএ say তৈরি হতে you পারে। wanna go to আমরা your ওই field রাইবোজোম and try প্রোফাইলিং to find ডেটা one of the অ্যানালিসিস best করে যেটা school in দেখলাম, that সেটা subfield. হচ্ছে ওই একই Okay? জায়গা থেকে So নতুন প্রোটিনও that তৈরি is হচ্ছে। important. মানে The এখান second দিয়ে thing শুধুমাত্র is যে নতুন what আরএনএ lab তৈরি হচ্ছে ব্যাপারটা are তা you নয়। thinking of? এই ডান দিকের So এই look অংশটা into হচ্ছে the productivity রাইবোজোম of that প্রোফাইলিং, particular lab, এটার দিকে আপনারা quality একইভাবে of তাকালে publication দেখবেন of that lab. যে এখান থেকে আসলে So প্রোটিনও that তৈরি is very হচ্ছে। important মানে এই because নীল you're gonna দাগগুলো হচ্ছে প্রোটিন ended up তৈরির হারের যে being the মাত্রা product of that lab. So সেটা। if that তো lab is not এটা হচ্ছে productive, কাইন্ড you're অফ not আমাদের gonna be তৃতীয় productive. So হাইপোথিসিসের these উত্তর two যে choices oftentimes এই might be নয়টা কেস difficult to থেকে কি choose আমরা from if নতুন you কোনো don't have প্রোটিন opportunity বের or করতে পারি options. কিনা বা কোনোটা So third নয়টা things নতুন that জিন থেকে you কি can do প্রোটিন তৈরি is হচ্ছে কিনা। your productivity. ঠিক আছে, So এই পর্যায়ে এরপর what জাস্ট আমি is সামারি your দেবো। productivity? সামারি দেওয়ার আগে আর দু একটা That কোয়েশ্চেন, you can publish high quality original work in একটা a good দুটো journal. কোয়েশ্চেন দেখছি। One of the নতুন indicators প্রোমোটার for ছাড়াও journal, we see এপিজেনেটিক that মেকানিজমের backpack, মাধ্যমে of নতুন course, জিন the তৈরি backpack is হতে one of পারে the কি? indicators. এই ডেটাতে কি সেটা However, দেখা হয়েছিল? সাদমান a সাকিব lot ভাই of professional এপিজেনেটিক society মেকানিজম journals যদি are ব্যাকটেরিয়ার regarded ক্ষেত্রে দেখা highly মানে and দেখতে they are হয়, high quality, সেটার জন্য at least in the US. আরএনএ সিকোয়েন্সিং For বা রাইবোজোম example, প্রোফাইলিং ডেটা if যথেষ্ট you না। think about সেটার in জন্য my আপনার field অন্য and in টাইপের একটা physics, for ডেটা লাগবে, example, সেটাকে a lot আমরা of বলি ন্যানোপোর সিকোয়েন্সিং। journals সেই in our ন্যানোপোর field, like সিকোয়েন্সিং এর Journal of মাধ্যমে আমরা Patients, is well ধরতে regarded. পারি And যে কোথাও for ডিএনএর মধ্যে example, এপিজেনেটিক recently there was an পরিবর্তন article talking হয়েছে about কিনা। who gets the কিন্তু Nobel সেটার Prize. ক্ষেত্রে A lot আসলে of Nobel এক্সাক্ট এটা Prize বের winning করা work has been ডিফিকাল্ট published in যে physical review কোনো একটা letters. জায়গায় And যদি if you look নতুন into the আরএনএ impact তৈরি হয় factor সেটা এক্স্যাক্টলি of কোন that particular ধরনের journal এপিজেনেটিক is চেঞ্জের কারণে হচ্ছে, around 8 সেই or 9. ব্যাপারগুলি সেই ব্যাপারগুলি Compared to ডিটেক্ট nature or করা science, ডিফিকাল্ট। it's not ইনফ্যাক্ট there, এই ধরনের right? কেস অত However, don't এই ধরনের কেস মনে misunderstand হয় that অত nature and science মানে অত ইসে has high অত factors কমন and they না। have নর্মালি factors নতুন প্রমোটার incredibly তৈরির high মাধ্যমে quality অথবা as well. এক্সিস্টিং প্রমোটার So, রিক্রুট করার মাধ্যমে choose your grad school if possible ম্যাক্সিমাম আরএনএ এক্সপ্রেশন করা। and choose আচ্ছা, your professor আপনার সেকেন্ড carefully, কোয়েশ্চেন, right? If you have ব্যাকটেরিয়া option, ডিএনএ choose the পলিমারেজ best ডিএনএ one, রিপেয়ার right? মেকানিজম If you don't
have options. Already in that program. এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করেন। ডিএনএ পলিমারেজ ডিএনএ রিপেয়ার মেকানিজমের সাথে আমাদের আলোচনার সম্পর্ক নাই, আমাদের সব আলোচনা আরএনএ পলিমারেজ As well. নিয়ে। Okay. So এটার if সাথে universities
Branding কোনো মানে আমরা যে মেকানিজম নিয়ে কথা বলছি তার সাথে কোনো সম্পর্ক নেই। আর প্রমোটারের পাশাপাশি এনহ্যান্সারের দিকটা কি দেখা Let হয়েছিল? me give you an example how to থাকে choose না। an university. এনহ্যান্সার থাকে Oftentimes we ইউক্যারিওটিক fall অর্গানিজম। into the ব্যাকটেরিয়ার overall স্ট্রাকচারের মধ্যে ranking of this. এনহ্যান্সার But if you look into ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের মধ্যে particular এনহ্যান্সার kind কনসেপ্ট নেই। of ব্যাকটেরিয়ার সমস্ত প্রমোটার হচ্ছে ranking, খুব what you নিকটবর্তী see রিজিয়ন here থাকে। is কিছু that এক্সেপশন থাকতে if পারে, you কিন্তু look into এমনিতে ব্যাকটেরিয়ার AFP ক্ষেত্রে or food system, প্রমোটারের মাধ্যমেই Wageningen এক্সপ্রেশন University হয়। is number এনহ্যান্সার হচ্ছে 1 মানুষের এবং based অন্যান্য on the কমপ্লেক্স QS অর্গানিজমের ranking, মধ্যে ইউক্যারিওটসের right? And আচ্ছা ঠিক today আছে, this is আমরা ranked এখন as একটা second and based কনক্লুশনের on the দিকে QS তাহলে ranking. যেতে পারি। So in your subfield, মোটামুটি আমি what আমার school is পিএইচডির involved in, you একটা have to know that. রিসার্চ That is প্রজেক্টকে important. কেস স্টাডি হিসেবে However, ব্যবহার করে যে you ব্যাপারটা also have to এস্টাবলিশ know করার that চেষ্টা করলাম ranking সেটা could হচ্ছে vary এর between মাধ্যমে একটা discipline সিম্পল as well as হাইপোথেসিস থেকে শুরু depending করে on what kind আমরা of কয়েকটা ranking জিনিস you see. Look at সম্পর্কে the জানতে QS পারি। ranking versus প্রথম যে QS জিনিসটা সেটা that হচ্ছে could আমরা really এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা show চাক্ষুষ দেখতে very পেরেছি different ranking. যে So নতুন জিনের in my বিবর্তন হতে opinion, পারে। জিন মানে এমন একটা ডিএনএ যেখান থেকে নতুন আরএনএ তৈরি হয়, সেই ব্যাপারটা সম্ভব। তারপর যেটা হাতে পেয়ে আমরা নতুন কিছু হাইপোথেসিস ফর্ম করলাম এবং তার মাধ্যমে If you're আমরা thinking দেখলাম about যে North বিবর্তন America or হতে সময় লাগে কয়েক USA বছর। in নতুন জিনের particular, বিবর্তন probably কয়েক have heard বছরের of মধ্যেই public হয়ে যেতে পারে। তিন নম্বর আমরা যেটা দেখলাম সেটা the হচ্ছে concept that we নতুন used to জিনিস talk তৈরির চেয়ে আসলে our পুরাতন জিনিস perception in রিমিক্স the করা 90s or so in বিবর্তনের আগ্রহ Bangladesh বেশি। was যে that ধারণা private অনেক আগেই schools are not প্রচলিত good. ছিল, But কিন্তু that's আমরা আমাদের opposite ডেটার in মধ্যে the সেটারই US. একটা If you look প্রতিফলন into পাই। top 20 universities, a এবং lot of them কিছু are ক্ষেত্রে এরকম private. কেসও দেখলাম যে আরএনএ থেকে And নতুন land প্রোটিনও grant তৈরি university, করতেছে। in particular ওভারঅল with the food আমরা system, দেখলাম land একটা grant schools এক্সপেরিমেন্টাল are highly কনটেক্সটে regarded কয়েক and বছরের in মধ্যেই egg and মানে নতুন natural এমন sciences as আরএনএ well বা as প্রোটিনের in food বিবর্তন হয়ে systems যেতে পারে overall. যেটা আসলে There's ইতিহাসে কখনো other দেখা categories যায়। of school, এটা R1, kind of R2. আমাদের So R1, ওভারঅল একটা কনক্লুশন। আর প্রত্যেকটা প্রজেক্টের শেষেই ফিউচার প্রসপেক্টস বলে একটা অংশ থাকে। যে পর্যায়ে আপনি চিন্তা করেন যে ঠিক আছে আমি এত ডেটা পেলাম, এটার পরবর্তীতে আমাদের more than চিন্তার 4,000 বিষয় universities in the US, so you have to এটার think ভিত্তিতে about আমরা what পরে school কি you're কাজ thinking করব। about. এজন্য প্রত্যেকটা So রেজাল্ট, you have to প্রত্যেকটা know ফাইন্ডিং, প্রত্যেকটা what পেপারে school you're আসলে going and নতুন what বিভিন্ন is their হাইপোথিসিস জন্ম দেয়। branding, and that's এবং very এক্ষেত্রেও important. আসলে Except সেটা for you, মানে first ব্যতিক্রম step, I নয়। would say. যেমন যে কোনো এক্সপেরিমেন্টে For example, if you look into computer science program, as an example, I know a lot of you are not in computer science, but can give you an idea. যদি এখন If you বাস্তবে think গিয়ে about Carnegie অ্যাকচুয়াল Mellon ranking, ব্যাকটেরিয়ার overall জিনোম ranking is অ্যানালাইসিস not করি, সেখানে কি within আমরা দেখবো 10. নাকি এরকম But নতুন in জিন, computer নতুন science, প্রোটিন Carnegie Mellon ক্রমাগত বের is হচ্ছে? one of the top এটা একটা schools প্রশ্ন। in the আর US. দ্বিতীয় প্রশ্ন Like, হচ্ছে one or two. Okay, so এই জিনগুলো যে that তৈরি is হচ্ছে very মাত্র নতুন important. In আরএনএ, your নতুন subfield, প্রোটিন try তৈরি to হচ্ছে, find পরে what কি school এরা are involved. পূর্ণাঙ্গ ফাংশনাল জিনে পরিণত হয়? Now, the third সেটার হার message কি is রকম? that সেটা হচ্ছে আমাদের build দ্বিতীয় your এই ধরনের relationship for বিভিন্ন productive হাইপোথিসিস আমরা আসলে professional ফর্ম network. করতে পারি। So, Let's say প্রথম a lot of যেই you are কোশ্চেনটা বললাম যে এক্সপেরিমেন্টে connected আমরা with যেটা দেখি, somebody. আমরা কি That ফিল্ড doesn't লেভেলে mean বা that ন্যাচারাল you are পপুলেশনেও সেই ব্যাপারটা দেখি কিনা। your এই ব্যাপারটা network ইনফ্যাক্ট is আমি আমার productive. পিএইচডিতে Let me ইনভেস্টিগেট give you an করেছি example. এবং সেই পেপার এই Why কিছুদিন আগে বের productive হয়েছে, 2 মাস আগে relationship is জিরো very রিসার্চে important. So in my final year of PhD, what I did তারপরের is যে I listened কোশ্চেনটা to এই postdoc জিনের বাচ্চাগুলো কি opportunities. পরে পূর্ণাঙ্গ One জিনে was from পরিণত হয় Cornell, কিনা, and the এটা second এই one was প্রজেক্টটা from শেষ, UC এটা Davis. এখন পিয়ার Okay. রিভিউ এর মধ্যে আছে। Now, মানে এটা এখন both জমা of the দেওয়া positions হয়েছে that I মানে never ইয়েতে, applied ওই initially. একটা জার্নাল So মোতাবেক first position জার্নাল that I বানানো কিন্তু এখন received পিয়ার রিভিউয়ার is through a প্রক্রিয়ার connection, মধ্যে দিয়ে আছে। আপনারা হয়তো জানেন meaning সেই that প্রক্রিয়া I অনেক used to go to দীর্ঘ a হতে পারে। journal তো club মানে আমি যেটা at বলতে চাচ্ছি UW সেটা হচ্ছে just Medicine, এই একটা where হাইপোথিসিস কেন্দ্র করে আসলে there was a অনেকগুলো former প্রজেক্ট, postdoc অনেকগুলো who হাইপোথিসিস used to come to our তৈরি হয়ে journal যাওয়া club সম্ভব। too. একটা So সম্পূর্ণ we পিএইচডি থিসিস, একটা became সম্পূর্ণ friends, and পোস্টডক, she 10 became a বছরের faculty রিসার্চ member at Cornell, কম্পিউটেশনাল and she বায়োলজিতে invited me for জাস্ট this কয়েকটা position. সিম্পল হাইপোথিসিস পার্সু করার So, মাধ্যমে meaning that your কিন্তু হয়ে productive যাওয়া সম্ভব। relationship could be তো useful in হ্যাঁ, maybe getting into successful career. আলটিমেটলি সবচেয়ে The ভালো হতো second যদি আমরা postdoc অ্যাকচুয়াল that I এক্সপেরিমেন্ট করে ended দেখতে up being পারতাম there, এই জিনগুলো so কোষের at মধ্যে UC Davis এক্স্যাক্টলি with কি Dr. কাজ Cabria. করছে। তো সেই Dr. এক্সপেরিমেন্ট Cabria যখন আমরা was কমপ্লিট taking করি, over a সেই dean এক্সপেরিমেন্ট position, আমরা শুরু associate করেছিলাম, dean position বাট at that এখনো আমরা time. সেটা So I কমপ্লিট thought করতে he's পারিনি not কারণ going এটা to একটু take any জটিল postdoc এক্সপেরিমেন্ট। at that moment. সেটা যদি But হয় I তাহলে এই always কাজটা wanted একদম to work with সম্পূর্ণ him. মানে পূর্ণাঙ্গ So হবে। one of my আমরা mentor, I নট met অনলি him ডেমনস্ট্রেট during করলাম যে his নতুন জিন faculty তৈরি করতে interview পারে, at অর্থাৎ UW ফাংশন Medicine. কি So he came সেটাও যদি to আমরা বের Madison, করতে পারি। Wisconsin for his interview, ঠিক আছে, and I এই মোটামুটি introduced আমার myself, বক্তব্য and we ছিল। became very good friends. I guess And সামারি one করার day দরকার he নেই, sent me an যেহেতু email গুরুত্বপূর্ণ saying that, আমি hey, আলাদাভাবে বলেছি। Armas is তো looking for এবার a আপনাদের postdoc, অন্য and কোনো you প্রশ্ন can send
send an email বা কোনো just. comment So I sent an email and I got the offer and then I took that offer. থ্যাংক ইউ কাপন So আপনি প্রায় meaning 15 that you ঘন্টা আমাদের proactive ওখানে relationship. না ভাই, খুবই ইনফরমেটিভ ছিল। একটা প্রশ্ন বোধহয় আসাদুল ইসলাম জাওয়াদের ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা যারা শুধুমাত্র পাবলিক আরএনএ সিকোয়েন্সিং ডাটা ব্যবহার করে গবেষণা করতে চায়, এটা প্রশ্নটা এখন স্ক্রিনে দেওয়া হয়েছে। এটা answer What করা। I'm going to say is that develop a long-term proactive professional network
আসাদুল ইসলাম জাওয়াদ ভাই, আমি এই প্রেজেন্টেশনে যত ডেটার কথা বলেছি সবই পাবলিক আর্নেসিক ডেটা। মানে কোনো ডেটাই আমরা নিজেরা জেনারেট করিনি বা এই ধরনের কোনো কিছু নিয়ে আমরা আজকের প্রেজেন্টেশনে কথা বলি। মানে আমি ইচ্ছা করেই এই পেপারের মধ্যে এমন কিছু অংশ ছিল যেটা আমরা নিজেরা জেনারেট করেছি আমাদের গ্রুপের একজন, বাট সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। কম্পিউটেশনাল বায়োলজি সেমিনার আমরা কথা বলবো এক্সিস্টিং ডেটা ব্যবহার করে, পাবলিক ডেটা ব্যবহার করে কিভাবে আমরা এই ধরনের কাজ করতে পারি। এই সেমিনার আসলে পাবলিক আর্নেসিক ডেটা ব্যবহার করা নিয়েই ছিল। আরেকটু এই যে লাস্ট লাইনটা কোনো একটা কথা ছিল এটা আমি ক্যাচ করতে পারি। Mentor should be আপনারা outside যদি of আগের your কোশ্চেনটা আরেকবার ফিরে advisor or boss, right? Or department head. হ্যাঁ নয়তো আপনি কি In a TED talk, one of the surgeons mentioned that they also need a mentor. Although you might think হিডেন of জিন it in this way, ডিসকভারিতে আপনার if you are প্র্যাকটিক্যাল in a অ্যাডভাইস কি হবে? surgery, এই ব্যাপারে আমার you are বক্তব্য a হচ্ছে surgeon, right? অন্য যে কোনো Physician, surgeon, কম্পিউটেশনাল right? Somebody প্রজেক্টের else ক্ষেত্রে is আমার যে প্র্যাকটিক্যাল অ্যাডভাইস সেটাই। আপনাদের প্রথম কাজ হবে যে কোনো বিষয় নিয়ে কোনো একটা প্রজেক্ট করতে হলে সেই ব্যাপারে পেপারগুলো পড়বেন। এগেন আমি আপনাদেরকে রীতিমতো নবীর হাদিসের মতো করে বলছি যে প্রথম 3 স্টেপ হচ্ছে গিয়ে বায়োলজি, 4 নাম্বার স্টেপ হচ্ছে প্রোগ্রামিং। নবী যেরকম বলছেন 3 হক মায়ের 1 হক বাবার, আমি ঠিক সেইভাবে আপনাদেরকে বলছি যাতে আপনাদের মনে থাকে। তো প্রথম স্টেপ হচ্ছে বায়োলজি সম্পর্কে আপনাদের জানতে হবে। কোনো একটা ফিল্ডে কোনো একটা প্রজেক্ট করতে হলে প্রথমে এই ব্যাপারে কি রিভিউ পেপার আছে, কি আর্টিকেল আছে সেগুলি নিয়ে একটা গবেষণা করতে হবে বা পড়ালেখা করতে হবে। তো সেই জিনিসটা জানার পর তারপর আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা ব্যাপারে এক্সিস্টিং যে পেপার লেখা হয়েছে সেই পেপারের এটা আপনি রেপ্লিকেট করতে পারেন কিনা, মানে সেই অ্যানালিসিসটা আপনি আবার নিজের মতো করে করতে পারেন কিনা। এটা আরেকটা কাইন্ড অফ লাইক স্টেপ হতে পারে। মানে আমি আপনাদেরকে প্রত্যেক মানে যে এক্সাম্পলগুলি দেখাইছি আমার বিভিন্ন ধরনের অ্যানালিসিসের, এই প্রত্যেকটা বিভিন্ন অংশ কিন্তু বিভিন্ন পেপার থেকে ধার দেনা করা, মানে সব বিভিন্ন অ্যানালিসিস বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারপর পুরো প্রজেক্টটা দাঁড় করানো হয়েছে। এটা হচ্ছে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। সায়েন্স মানেই চুরি, সায়েন্স মানেই হচ্ছে অন্যের কাজ নকল ইন আ পজিটিভ ওয়ে, অন্যের কাজ, অন্যের মেথড, অন্যের ডেটা নকল করা না, ডেটা ছাড়া আর বাদ বাকি নকল করা, সেটি হচ্ছে সায়েন্স। সো খুব সংক্ষেপে বলতে গেলে এটি আমার প্র্যাকটিক্যাল অ্যাডভাইস। আচ্ছা, এই মুহূর্তে মোহাম্মদ আলামিনের প্রশ্ন দেখছি, জেনোভো চীনের সাথে জিসি আইল্যান্ডের কোনো সম্পর্ক আছে? এটা একটু স্পেসিফিক প্রশ্ন। এমনিতে যতদূর জানি সেটা হচ্ছে জিনোমের যে অংশে জিসি এর পরিমাণ কম থাকে সেই সব জায়গা থেকে নতুন জিন, জেনোভো জিন তত সহজে তৈরি হতে পারে। এটার বেশ কিছু কারণ আছে, আমি জানি এটা নিয়ে কত গভীরে যাওয়া ঠিক হবে। আমাদের সমস্ত জিনের বায়োকেমিস্ট্রির ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এরকম যে যত মিউটেশন হয় সেই মিউটেশনের মাধ্যমে জিসি থেকে এটি হওয়া বেশি সহজ, find এটি out থেকে what are জিসি the হওয়া। dream places কারণ you want to স্পন্টেনিয়াস go. যে For কেমিক্যাল example, রিঅ্যাকশন হয় I knew that these are the places I মিউটেশনের প্রক্রিয়া, wanted to সেটা go. হচ্ছে জিসি থেকে এটি আরো And সহজে তৈরি I করতে পারে, went there এটি because থেকে I জিসি তৈরি applied করা for হচ্ছে। this position. তো I এই did কারণে not, if I did not যে dream, কোনো জায়গায় I জিনোমের would যে not কোনো go. জায়গায় So I মিউটেশন finished যদি my বেশি হয় তাহলে সেখানে master's জিসির চেয়ে এটির পরিমাণ বেশি থাকবে। marketing তো যেখানে মিউটেশন বেশি হয় সেখানেই তো নতুন জিন তৈরি হওয়ার and I সম্ভাবনা became বেশি। faculty at তো এই Soundec জন্য the আসলে first time. এটি That was রিচ not my রিজিয়নের মধ্যে first dream. That জেনোভো was জিন not my বেশি তৈরি dream হতে place, পারে। but I used এটা that ছাড়া আরো as কিছু a কারণ আছে, stepping কেন stone এটি to অঞ্চলে বা navigating জিসি my পুর অঞ্চলে dream নতুন place, জিন right? তৈরি হয়, বাট I মানে এটা also got a অনেক position অনেক at Colorado অনেক State. ভেতরে I did আছে। not go because you But have thank to you know for this. sharing. Sometimes you don't want to go to a place where you are not comfortable. I did not like the way the negotiation was happening, so I rejected that position. আশা And করি I was আমাদের কোনো কোশ্চেন নাই। invited to give talk at Cornell, ধন্যবাদ শ্যামল ভাই, UPenn, অনেক UC সময় দিয়ে Davis, আমাদেরকে Minnesota, একটা Ohio ভালো State, একটা Technical University of মানে Munich, শিক্ষার one of the top school in Germany, শিক্ষণীয় একটা সেশন and দেওয়ার Göttingen জন্য। University, আশা one of করি the top যারা universities in অডিয়েন্স ছিল Germany. সবাই ভালো So this means কিছু a lot শিখতে to পারবে me, এবং এটা right? প্র্যাকটিক্যালি Because অ্যাপ্লাই করতে পারবে। this is a big deal for me. As a first আইটি generation college বাংলাদেশ student, থেকে আপনাকে আবার I did ধন্যবাদ। not even আশা hear করি about আমাদের some ভবিষ্যতেরও of his বিভিন্ন name, সেশন but প্রোগ্রামগুলোতে having আপনাদের সাথে পাবো। my footprint আর in this হচ্ছে school আরেকটা was আমি thinking, হচ্ছে আমাদের I felt অডিয়েন্সের like জন্য একটা ডিক্লারেশন করতে these চাই, are the যাতে places I সবসময় আমাদের wanted কাছে to বিভিন্ন go, right? কিছু থাকে। Even